আচ্ছা, তো আমরা আমাদের অনলাইন ব্যাচের আজকে হচ্ছে কি আমাদের 22 নম্বর ক্লাস। 22 নম্বর ক্লাস তো আমার আজকে টার্গেটটা হচ্ছে গিয়ে প্যাসেজ টু, যে আমাদের রিডিং এ কতটুকু গুরুত্বপূর্ণ সেটা একটু আলোচনা করার জন্য। এবং প্যাসেজ টু তে কিছু প্যাটার্ন আছে, বিভিন্ন প্যাটার্ন আছে, মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্যাসেজ টুটা পরীক্ষা আসে। তো এমনিতে কিন্তু আমরা রিডিং এ খারাপ করি বেশিরভাগ স্টুডেন্ট। মনে করেন আজকের সেশনটা হচ্ছে কি একটা গল্পর সেশন, একটা গল্প করবো, কারণ আমি আসলে একজন টিচার চাইলে কিন্তু আপনাকে এক্সপার্ট বানাতে পারবেন না, কারণ আমরা নিজেই কিন্তু এক্সপার্ট না। তো আমি আপনাদেরকে দেখাবো যে আমি নিজে কতটুকু স্ট্রাগল করি বা আমি কতটুকু কাজ করি। আচ্ছা, তো প্রথমে আমি আপনাদেরকে আমার অন্য স্ক্রিনে একটা জিনিস লেখা আছে। আমার আলোচনাগুলো সবসময় থাকে 6.5 যাদের টার্গেট, শুধুমাত্র তাদেরকে নিয়ে। কারণ আপার লেভেলে যাদের টার্গেট 7 বা তাদের উপর নিয়ে মানে তাদেরকে নিয়ে কাজ করা আমার পক্ষে সম্ভব না, এটা রিস্কি। যাদের টার্গেট 7 এর উপরে, তারা নিচ থেকে কিন্তু প্র্যাকটিস করে করে পারবে। এটা কোনো আহামরি কোনো কারো যে বড় ধরনের হেল্প লাগবে আসলে বিষয়টা কিন্তু না। তো এখানে একটা সম্ভাব্য জিনিস লেখা আছে, যদি আপনি 100 এর টার্গেট নেন, ইফ ইউ নিড 6 ব্যান্ড স্কোর, তাহলে টাইম ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে? প্যাসেজ ওয়ানে 24 মিনিট, আমি কত মিনিট দেই? আমার জন্য 13 মিনিট, কারণ আমি 13 মিনিটে যদি শূন্যস্থান আর ট্রু ফলস আসে, তাহলে আমার 13 মিনিট সর্বোচ্চ 14 মিনিট হয়ে যায়, 12 থেকে 14 মিনিট হয়ে যায়, কারণ আমার টার্গেট বেশি। প্যাসেজ ওয়ানে আমার 13টা টার্গেট, প্যাসেজ টুতে হচ্ছে কি আমার মিনিমাম 12টা টার্গেট, আর প্যাসেজ থ্রিতে হচ্ছে কি আমার 3-4টা ভুল গেলে কি সমস্যা নাই। সো আপনাদের ক্ষেত্রে যাদের টার্গেট 6, যাদের ওভারঅল রিডিং এ টার্গেট 6, তাদের হতে হবে কি প্যাসেজ ওয়ানে একটা গুরুত্ব বেশি দিতে হবে। আপনি তো 9 ব্যান্ডের জন্য পরীক্ষা দিচ্ছেন না, আর আমরা কিন্তু এখানে ডিসকাশনটা 9 ব্যান্ডেরও না, 7 ব্যান্ডেরও না, 6 ব্যান্ডের। আপনি রিডিং এ 6 তুলেন, বাকিগুলোতে 6.5 তুলেন, অথবা দুইটাতে 6, দুইটাতে 6.5 তুলেন, তাহলে কিন্তু আপনার টার্গেটটা মোটামুটি ফিল আপ হয়ে যাবে। এমনকি যদি মনে করেন রিডিংটা বেশি কঠিন লাগে, অন্তত 5.5 তুলেন। একটাতে 5.5, রিডিং এ 5.5, আর বাকি সবগুলোতে 6.5 তুলতে পারবেন। যেমন রাইটিং এ প্রায় সময় অনেক স্টুডেন্টের মানে হোয়াটসঅ্যাপে অনেক সময় নক দিয়ে বলেন, রিসেন্টলি দুইজন দিচ্ছে, রিসেন্টলি দুইজন, যে স্যার আপনার রাইটিং বই নিয়ে বা ইউটিউব, কয়েকজন ইউটিউব ফলো করে বলেছে রাইটিং মোটামুটি একজন 6, একজন 6.5, তো তোলা যায়। রাইটিং এ 6.5 পর্যন্ত তোলা যায়, কিন্তু রিডিংটা হচ্ছে একটু ডিফিকাল্ট। কারণ আপনার টাইমটা লিমিটেড, আর প্রশ্ন যদি একটু ডিফিকাল্ট হয়, তখন দেখা যায় যে আপনি যা পারতেন সেটাও আনসার দিতে পারছেন না, কারণ এটা হচ্ছে এক্সাম হলটা হচ্ছে একটা প্রেশারের জায়গা। এখানে দেখেন লেখছি প্যাসেজ ওয়ানে 24 মিনিট টাইম দিবেন। এখন আপনার টার্গেট যদি 6 থেকে হাই হয়, তাহলে প্যাসেজ ওয়ানের সময়টা একটু কমিয়ে দিবেন। এটা বাসায় প্র্যাকটিস করে দেখেন আপনার 24 মিনিট হয় কিনা। আপনি তো বাসায় প্র্যাকটিস করবেন, এটা হচ্ছে কি একটা প্র্যাকটিস ফর্মুলা। টার্গেট কতটা নিবেন? 13টা প্রশ্ন টার্গেট নিবেন। প্যাসেজ ওয়ানে জয়টা প্রশ্ন আসুক, সব প্রশ্নকে আপনার টার্গেট নিতে হবে, মানে 13টাকে টার্গেট করে আপনি গুলি করবেন, যে আমার 13টা মানে মরতেই হবে, এরকম ভাবে আপনি টার্গেট নিবেন। তো সেক্ষেত্রে আপনি 24 মিনিট দিবেন। এখন কারো যদি মনে হয় না আমি 24 মিনিটে পারি না, প্যাসেজ টুতে একটু সময় কমিয়ে দিব, প্যাসেজ ওয়ান একটু বাড়িয়ে দিব, আপনি করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি করতে পারেন, সমস্যা নেই। প্যাসেজ টু এর ক্ষেত্রে 26 মিনিট, কারণ প্যাসেজ টুটা কিন্তু প্যাসেজ ওয়ান থেকে একটু ডিফিকাল্ট। প্যাসেজ ওয়ান থেকে একটু ডিফিকাল্ট, তবে প্যাসেজ ওয়ানে 13টা টার্গেট নিলেও প্যাসেজ টুতে কখনো 10-এর উপর টার্গেট নেবেন না, কারণ আপনি দেখেন প্রথমে কিন্তু আপনি মার্ক করে নিয়েছেন যে আপনি গরিব মানুষ। গরিব না, যারা রিডিং এ 6 পায় তারা কখনো গরিব না, তারা হচ্ছে কি মধ্যবিত্ত, মিডিল ক্লাস ফ্যামিলি। তো আপনি যেহেতু মিডল ক্লাস ফ্যামিলির, সেক্ষেত্রে আপনার উচিত না প্যাসেজ টুতে 10-এর উপর টার্গেট নাও। এখন কেন 10-এর উপর টার্গেট নিবেন না, সেটা আমি আপনাদেরকে, আমার লং ক্লাস আজকে, ক্লাসটা মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টাও লাগতে পারে, যদি কারেন্ট চলে না যায়। কারেন্ট না চলে গেলে সমস্যা নাই, আমার ওয়াইফাই ব্যাকআপ আছে, ডাটা কানেকশন আছে। প্যাসেজ টুতে টার্গেট নেবেন হচ্ছে গিয়ে 10টা। প্যাসেজ থ্রি হচ্ছে গিয়ে গরিবদের জন্য না, মধ্যবিত্তদের জন্য না। এই জন্য প্যাসেজ থ্রিতে বলেছি যে 10 মিনিটসে আপনি 5 থেকে 6টা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনারা এই রিসেন্টলি আমার যে টাইম ম্যানেজমেন্টের যে একটা ওই ইয়ে দিয়ে ভিডিও, মানে বইয়ের মধ্যে ভিডিও দিয়ে, ক্যামেরা দিয়ে যে ভিডিও বানিয়েছিলাম, সেটা একটু চেক করে নিন। এখানে আমি হালকা একটা আইডিয়া দিয়েছিলাম 37 মিনিটে। তো এর ধারাবাহিকতা এটা হচ্ছে কি আমার আর একটু ডিটেলস আলোচনা। তো প্যাসেজ থ্রিতে কেন আপনি সময় কম দিতে হবে এবং টার্গেট কম দিতে হবে, এটার কারণটা হচ্ছে গিয়ে
প্যাসেজ থ্রিতে প্যাসেজটাও ডিফিকাল্ট থাকে, প্রশ্নগুলোও একটু ডিফিকাল্ট থাকে। এখন আমি যে স্ক্রিনের মধ্যে আপনাদেরকে যে টাইম ডিস্ট্রিবিউশনটা দিয়েছি, এটা হচ্ছে কি একটা সম্ভাব্য, অনেকটা সম্ভাব্য। এর মানে এই না যে আপনাকে এটা ফলোই করতে হবে। আপনি একটু এদিক সেদিক করবেন। আপনি প্যাসেজ ওয়ানে বেশি দিবেন, না প্যাসেজ টু তে বেশি দিবেন, না প্যাসেজ থ্রিতে বেশি দিবেন, এটা ডিপেন্ড করবে প্যাসেজ ওয়ানে আপনার মার্কস কত সময় কয়টা উঠে। আচ্ছা, এখন আসেন, আপনি টোটাল পরীক্ষায় টার্গেট 40টা নেবেন না, আপনি নেবেন 27-28টা। এবং আমি এটা দেখিয়ে দিয়েছি। আপনার কেমব্রিজ থেকে যে কোনো বই আনেন, কেমব্রিজের আমার কাছে বই প্রচুর বই আছে, ওই আমার খাটের উপরে বিছানার উপরে বই রাখা। আপনি যে কোনো বই আনেন, প্রত্যেকটা টেস্টে অন্তত 27টা প্রশ্ন টাচ করার মতো, মানে যাদের টার্গেট 6, প্রত্যেকটা টেস্টে অন্তত আহ 27-28টা প্রশ্ন থাকবে যেগুলো আপনি টাচ করতে পারবেন। আমি বলছি না 27-28টা পারবেন, আমি বলছি টাচ করতে পারবেন, মানে সাহস করতে পারবেন। প্যাসেজ থ্রিটা, থ্রিটা হচ্ছে ভিক্ষু, ভিক্ষু বুঝেন? ওই যে রেসলিং করে ভিক্ষু, ওকে দেখলেই তো আপনি ভয় পাবেন। আর প্যাসেজ ওয়ানটা হচ্ছে হিরো আলম, আর প্যাসেজ টুটা হচ্ছে কি কার নাম বলবো, জায়েদ খান, একটু ডিফিকাল্ট। আর প্যাসেজ থ্রিটা হচ্ছে কি ভিক্ষু। সো পরীক্ষা হলে দেখবেন 27-28টা প্রশ্ন থাকবে যেগুলো আপনি মোটামুটি সাহস করতে পারবেন। এই সাহস করতে গিয়ে দেখবেন 27-28টা থেকে আপনার 20টা হয়ে গেছে। আর বাকি যেগুলো, ওগুলো ব্ল্যাঙ্ক রাখা যাবে না। বাকি রইল কয়টা, 12-13টা। ওই 12-13টা কখনোই ব্ল্যাঙ্ক রাখা যাবে না, আপনি আনসার দিয়ে আসতে হবে, আনসার দিয়ে আসতে হবে। এখন আসেন প্যাসেজ টু এর যে আমাদের প্ল্যানিংটা, প্যাসেজ টু ক ধরনের প্যাসেজ টু আছে আমরা একটু দেখি। আমার আলোচ্য বিষয় হচ্ছে কি প্যাসেজ টু। সো প্রথমে আমরা একটু দেখি যে প্যাসেজ টু তে মূলত ক ধরনের প্রশ্ন আছে। এটা কিন্তু রিসার্চ করে না, স্টুডেন্টরা রিসার্চ করে না। আমরা যে টিচিং করি, আমরা আহামরি অনেক কিছু জানি এটা না। আমরা প্যাসেজ দেখেছি বেশি, সলভ করেছি বেশি বেশি, মানে বেশি আর কি, এক্সপিরিয়েন্সটা একটু বেশি। আমরা যে আহামরি অনেক কিছু জানি, আমি অন্যের কথা বলতে পারবো না। আমি নিতান্ত ক্ষুদ্র জ্ঞানী মানুষ। এবং আমার ইউটিউবে যে স্পিকিং রাইটিং এর যে ক্লাসগুলো করাই, সম্পূর্ণ হচ্ছে গিয়ে 6 পয়েন্ট টার্গেট যাদের, 6.5 টার্গেট যাদের, তাদেরকে নিয়ে কাজ করি। কারণ যাদের টার্গেট একটু বেশি তারা এমনিতে একটা ব্যবস্থা করে নিতে পারবে। এখন আসেন আমি আপনাদেরকে কয়েকটা নমুনা দেখাই। কয়েক ধরনের প্যাসেজ আছে, প্যাসেজ টু এর কয়েক ধরনের প্যাসেজ আছে। এখন ধরন বলতে কি বোঝাচ্ছে দেখেন। টাইপ নম্বর ওয়ান, এটা নিয়েছি আমি ক্যামব্রিজ 15 টেস্ট 4 প্যাসেজ টু। ক্যামব্রিজ 15 টেস্ট 4 প্যাসেজ টু। এখানে দেখেন কি কি প্রশ্ন আছে। প্রথমে দেখেন আপনার 14 থেকে 19 পর্যন্ত 6টা প্রশ্ন আছে ট্রু ফলস। আবার 18 থেকে 22 পর্যন্ত আছে শূন্যস্থান। তার মানে এখানে 13টা প্রশ্নই প্যাসেজ ওয়ানের মতো আসছে, অর্থাৎ শূন্যস্থান আর ট্রু ফলস। তার মানে এখানে 13টাই আপনি পারবেন। এটা হচ্ছে কি প্যাসেজ টু এর সবচেয়ে সহজ নমুনা। প্যাসেজ টু তে যত প্রকার সহজ প্রশ্ন আছে, এটা হচ্ছে কি সবচেয়ে সহজ, মানে এটা মোটামুটি প্যাসেজ এর মতো, ওয়ানের মতো। সো এখানে এক্সট্রা প্ল্যানিং এর দরকার নেই। প্যাসেজ ওয়ানে যেভাবে প্ল্যানিং করেন প্যাসেজ টু তে প্ল্যানিং করেন। এখন একটা মাঝখানে কথা বলে নেই। আপনি যখন পরীক্ষা হলে আপনি, আপনার কাছে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, আপনি প্রশ্নটা হাতে নেন। হাতে নেওয়ার পর আপনি তো প্যাসেজ ওয়ান আগে দিবেন আনসার, সবাই উচিত প্যাসেজ ওয়ান থেকে আগে আনসার দেওয়ার। আমি আসলে কারো বদনাম করা ঠিক না, আমি শিখেছি আর কি, যার কাছ থেকে শিখেছি যে স্যার বলেছেন শূন্যস্থান যেখানে থাকুক আগে আনসার দেওয়ার জন্য। না, এই কথাটা আসলে গ্রহণযোগ্য হইল না। কেন? আমি দেখেছি প্যাসেজ থ্রিতে শূন্যস্থান আনসার দিতে যত সময় লাগে, প্যাসেজ ওয়ানে ওই লিস্ট অফ হেডিং আনসার এর থেকে দ্রুত দেওয়া যায়। প্যাসেজ থ্রিতে শূন্যস্থান যত কঠিন, প্যাসেজ ওয়ানে ওই লিস্ট অফ হেডিং তার চেয়েও সহজ, অর্থাৎ প্যাসেজ ওয়ানটা একটু সহজ। আচ্ছা, কেউ একজন প্রশ্ন করেছেন। এই স্ক্রিনে লেখা আছে, এগুলো দেখা লাগবে না। এখন যে মানে প্যাটার্ন গুলো দেখাচ্ছি, নমুনাগুলো কত নম্বর বই এটা দেখা লাগবে না, সমস্যা নেই। আমি জাস্ট দেখাচ্ছি নমুনা আপনাদের। সো এটা হচ্ছে গিয়ে প্যাসেজ টু মানে সবচেয়ে সহজ প্যাসেজ টু। ওকে, এটা যদি পরীক্ষায় আসে, তো যেটা বলতেছিলাম, ডাইভার্ট হয়ে গেছি। আপনি যখন প্রশ্ন হাতে নিবেন, প্রথমে দেখেন প্যাসেজ ওয়ানে কি কি আসছে, প্যাসেজ টু তে কি আসছে, প্যাসেজ থ্রিতে কি আসছে, জাস্ট পেজটা উল্টায় দেখে আসেন। কারণ কি, আপনাকে বলেছিলাম যে আপনার টার্গেট যেহেতু 6.5 যদি হয়, আপনি 27-28টা টার্গেট নিবেন। দেখেন কোন 27-28টা। এখন এক ক্লাসে তো একজন ব্যক্তি আপনাকে পৃথিবীর সব রিডিং সলভ করতে পারবে না। এর জন্য ধারাবাহিক যে আরো ক্লাসগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখেন।
টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি অনেক ক্লাস দিয়েছি, বিশেষ করে ইউটিউবে। পেজে অনেক কিছুই পাবেন না, কারণ পেজে আসলে সবসময় ভাবে দেওয়া হয় না, তারপরেও দিয়েছি। সো এই যে প্যাসেজ টু, এই প্যাসেজ টু তে আপনি কি করলেন? শূন্যস্থান এবং ট্রু ফলস পাইলেন। এটার মানে কি জানেন? এটার মানে হচ্ছে গিয়ে এই প্যাসেজ টু তে আপনি টার্গেট নেবেন 13টা, আবার প্যাসেজ ওয়ানে টার্গেট নিয়েছেন আরো 13টা, মোট হইলো কয়টা? 26টা। তার মানে প্যাসেজ থ্রি তে আপনি দুইটা আনসার দিলেই চলবে। কেন আমি নমুনাগুলো দেখাচ্ছি? আপনাদেরকে সচেতন করার জন্য। আমার উদ্দেশ্য না আজকে আপনাদেরকে স্পেসিফিক কিছু দেখানো, আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে সামারাইজ করা। প্যাসেজ ওয়ানে যাই আসুক না কেন, আপনি 13টাকেই টার্গেট দিবেন। আবার প্যাসেজ টু তে যদি এভাবে শূন্যস্থান আর ট্রুফল চলে আসে, এই 13টাকেও আপনার টার্গেট নিতে হবে। তার মানে এই দুই প্যাসেজে কটা পাইলেন? 26টা। ওকে, প্যাসেজ টু তে এখন আপনি না, থ্রিতে আপনি না গেলেও চলবে, আনতাজি দিলেও চলবে। এখন আসেন আমি 2 নম্বর টাইপে যাই। 2 নম্বর টাইপে এটা নিয়েছি আমি, ক্যামব্রিজ 12 টেস্ট 1 প্যাসেজ 2। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্নগুলো নিচ্ছি। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রশ্নগুলো নিচ্ছি। সো ক্যামব্রিজ 12 টেস্ট 1 প্যাসেজ 2 তে দেখি কি কি আছে এখানে। এখানে আছে ঠিক আগের মতোই শূন্যস্থান এবং ট্রু ফলস। তবে পার্থক্য হচ্ছে গিয়ে আগের যে প্রশ্নগুলো ছিল, শূন্যস্থানের যে প্রশ্ন ছিল সেটা ছিল সামারি কমপ্লিশন। আগেরটা ছিল সামারি কমপ্লিশন। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে সেন্টেন্স কমপ্লিশন। মানে এই প্রশ্নগুলো পেতে একটু সময় লাগবে আপনাকে, আপনার একটু সময় বের করতে হবে আর কি। বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। তো এটা কিন্তু আমি ক্লাস করিয়েছিলাম, অনলাইন ব্যাচের যারা আছেন আমি কিন্তু ক্লাস করিয়েছি এটা। তো এখানে কি আছে? এখানে হচ্ছে কি আপনার শূন্যস্থান 14 থেকে 21, 8টা। আর ট্রু ফলস আছে হচ্ছে কি 5টা। এখানেও আপনার 13টা টার্গেট নিতে হবে। তার মানে বোঝা যাচ্ছে, আমি আপনাদেরকে বলেছিলাম যে প্যাসেজ টু তে টার্গেট নেওয়ার জন্য 10টা, কিন্তু যখন ট্রু ফলস আর শূন্যস্থান চলে আসবে সেক্ষেত্রে প্যাসেজ টু তে আপনার টার্গেট নিতে হবে কয়টা? 13টা। এখন আপনি বলবেন স্যার এটা তো খুবই রিস্কি একটা প্রজেক্ট, আপনি তো আমাদেরকে মানে বিপদের সম্মুখীন ফেলে দিচ্ছেন। বিষয়টা হচ্ছে গিয়ে প্যাসেজ থ্রিতে গিয়ে আমি সময় নষ্ট করার চেয়ে প্যাসেজ টুতে যদি সহজ প্রশ্ন আসে তাহলে সেটাকে আগে উত্তর দেওয়া উচিত। কেন? কারণ আইএলটিএস রিডিং এ কিছু প্রশ্ন আছে সহজ, কিছু প্রশ্ন আছে কঠিন। সহজ কারা কারা? তো আমি স্লাইড এটা রেডি করি নাই, কারণ ওটা প্ল্যানে ছিল না, ওটা নিয়ে আরো ক্লাস দেওয়া আছে, মুখ দিয়ে বলে নেই। আইএলটিএস রিডিং এর সহজ প্রশ্ন হচ্ছে গিয়ে শূন্যস্থান ট্রু ফলস নেম ম্যাচিং শর্ট কোয়েশ্চেন। শূন্যস্থান ট্রু ফলস শর্ট কোয়েশ্চেন নেম ম্যাচিং, এই চারটার উপর শহীদ হয়ে যান। যাদের ওয়ার্ক পারমিটের টার্গেট আছে আবার একাডেমিক দিতে চান, তারা তো এই চারটা নিয়ে বসে থাকেন। ওয়ার্ক পারমিটের যে স্কোর 4.5 5 তোলা যায়। সো আপনাদেরকে প্রথমে দুইটা নমুনা দেখাইলাম, সহজ নমুনা। আসেন আসেন আস্তে আস্তে আমরা একটু ডিফিকাল্টের দিকে চলে যাই। 3 নম্বর টাইপ। ওয়ালাইকুম আসসালাম। টাইপ নম্বর 3। টাইপ নম্বর 3, মিস্টার মুন আপনি এখন কেন আসলেন এখানে? আপনি এখানে এসে বলতেছেন আমার সাথে কথা বলবেন, লাইভ চলতেছে দিকে। আপনার আগের অভ্যাসটা এখনো আছে। আপনাকে বলেছি কোনো কথা থাকলে আপনি ইনবক্সে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, এখানে এসে বলতেছেন স্যার নিড টু টক। আসেন আমরা গল্প করি, বা বাকি সবাই দেখুন। আপনি এরকম কেন? আপনি এরকম কেন? এরকম করলে তো আপনি আইএলটিএস এ খারাপ করবেন। ক্লাসটা রেকর্ড হচ্ছে, এদিকে লাইভ। মানুষ তো আমাকে এসেই বলেন নিড টু টক। এটা তো আপনার আগের অভ্যাস, এসেই বলতেন স্যার আপনার সাথে কথা আছে জুমের ক্লাসের মধ্যে। আচ্ছা, 3 নম্বর টাইপ দেখেন, ক্যামব্রিজ 14 টেস্ট 2 প্যাসেজ 2। দেখি এখানে কি রাখছি। সো প্রথম যে দুইটা নমুনা আপনাদেরকে দেখিয়েছি ওই দুইটা হচ্ছে কি আসলে অনেকটা প্যাসেজ ওয়ানের মতোই। মিস তাহমিনা আক্তার আপনার ক্যামেরাটা অন করা, আচ্ছা আমি অফ করে দিচ্ছি। প্রথম যে দুইটা টাইপ দেখিয়েছি এটা নিতান্তই প্যাসেজ ওয়ানের মতো, সো ওই দুটো বাদ। এখন আসেন আস্তে আস্তে আমরা একটু ডিফিকাল্টি দিকে যাই। এই প্যাসেজে দেখেন, এই প্যাসেজ নিয়ে আমি একটু সময় নিয়ে আলোচনা করবো, আগের দুইটাতে আবার কোনো আলোচনা ছিল না। এই যে প্যাসেজটা এখান থেকে একটু গুরুত্ব দেওয়া শুরু করে। 14 থেকে 18 পর্যন্ত পাঁচটা কি আছে? পাঁচটা আছে আপনার ইনফরমেশন ম্যাচিং। এখন ইনফরমেশন ম্যাচিং অনেকে পারে না, ইনফরমেশন ম্যাচিং অনেকেই পারে না। আচ্ছা, এখন
ইনফরমেশন ম্যাচিং এখানে 5টা আছে, আর কি কি আছে আমি আপনাদেরকে এখন ইনফরমেশন ম্যাচিং কিভাবে বের করতে হয় এটা দেখাবো না। ওগুলো ক্লাস দেওয়া আছে, ইউটিউবে যান, ওই রিডিং প্লে লিস্ট আছে, লাস্টে যে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম সেখানেও আমি দিয়েছি, ইউটিউবে পোস্ট করে দিয়েছি। এখানে 19 থেকে 26 পর্যন্ত, 60টা প্রশ্ন হচ্ছে কি, সরি 8টা প্রশ্ন, 8টা প্রশ্ন আছে কি শূন্যস্থান, 8টা প্রশ্ন এখানে শূন্যস্থান আছে। আচ্ছা, সো আমি এখন আপনাদেরকে যদি সংক্ষিপ্ত একটা জিনিস বলতে চাই, এখানে যখন আমরা প্রশ্ন পাইলাম, সরি আমরা আপনাদেরকে আরেকটা স্লাইড দেখানো বাকি, মাঝখানে ওটা দেখিয়ে নিই। প্যাসেজ টু এর একটা কিছু শর্ত আছে, প্যাসেজ টু তে কিছু শর্ত ফিল আপ করা উচিত। শর্তগুলো কি? 13 প্রশ্নের মধ্যে আমি 10টা প্রশ্নকে ফোকাস করবো। এখন অনেকে বলবেন স্যার, তেরোটাকে 13টা টার্গেট নিলে লস কোথায়? 13টা টার্গেট নিলে লস নাই, যদি আপনি একটু মানে কি যেন বলে, আপনি যদি উচ্চবিত্ত মানুষ হন, অর্থাৎ আপনার যদি ইংরেজিতে মেধা বেশি, টার্গেটও বেশি হয়, তাহলে আপনার 13টা টার্গেট। যদি আপনি মধ্যবিত্ত হন, কখনোই আপনি 13টা টার্গেট নিতে যাবেন না। নিতে যদি যান, তাহলে কি কপালে কি জুটতে পারে একটু পরে দেখাচ্ছি। সহজ প্রশ্নের উত্তর আগে বের করতে হবে, সহজ প্রশ্নের উত্তর আগে বের করতে হবে। সময় গড়ে 25 মিনিট, গড় বলেছি 25 মিনিট, এখন 26 মিনিট নিতে পারেন, 24 মিনিট নিতে পারেন, কোনো সমস্যা নেই। ফুল প্যাসেজ মনোযোগ দেওয়ার দরকার নেই, যে অংশে উত্তর বেশি পাওয়া যায় সেই অংশে আগে গুরুত্ব দিবেন। এখন আপনি আমাকে বলবেন কি, স্যার আপনি এই তো ধোঁকাবাজি শুরু করে দিয়েছেন। আমরা টিচার, টিচার মানেই টিচার, বিশেষ করে আইএলস এ তো যে কেউ টিচার হতে পারে। যদি হতে পারতো না, তাহলে আমার মতো মানুষ কিভাবে আইএলস টিচার হয়? আইএলস এর টিচার হওয়া সহজ। যে কেউ একটা বই নিবে, ইউটিউবে একটা ক্লাস দেখবে, ওই ক্লাসে কপি করে করে এখন পড়াইতে পারবে, কোনো সমস্যা নেই। এখন একটা প্রশ্ন আপনার মাইন্ডে চলে আসবে যে স্যার, যে আপনি বললেন আহ গুরুত্ব দিব, যে প্যাসেজের যে অংশে উত্তর বেশি সেই অংশে আমি গুরুত্ব দিব, আমি জানবো কিভাবে কোন অংশ গুরুত্বপূর্ণ বা কোন অংশে বেশি প্রশ্ন আছে? এই প্রশ্ন করার পর তো আমি আর উত্তর দিতে পারবো না, আমি তো এখন বিপদে পড়ে যাবো। চলুন আমি আপনাদেরকে এই প্রশ্নের উত্তরটা আমি প্যাসেজ থেকে দিই। কেউ যখন আমাকে পরামর্শের জন্য নক দেয়, আমি এখন আর পরামর্শ দেই না। কত পরামর্শ দিব? 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস অনেক স্টুডেন্টরা কোর্স ক্লাস করার পরেও শিখতে পারে নাই। আরেকজনকে আমি 2 মিনিটে পরামর্শ দিয়ে কিছু করতে পারবো? পারবো না। এই যে এখানে আপনি একটা প্যাসেজ দেখতে পাচ্ছেন, এই যে প্যাসেজটা দেখতে পাচ্ছেন, এই প্যাসেজে দেখেন শূন্যস্থান দেওয়া আছে 8টা। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আপনার পছন্দ মতো 8টা প্রশ্ন আসছে, আর অপছন্দনীয় প্রশ্ন আসছে কয়টা? 5টা। 5টা হচ্ছে কি ইনফরমেশন ম্যাচিং বা প্যারাগ্রাফ ম্যাচিং, আর শূন্যস্থান 8টা। সুতরাং এই 8টা শূন্যস্থানকে আপনি আগে টার্গেট নেন। এখন আমি একটু আগে আপনাকে প্রশ্ন করেছিলেন, বা আমি নিজেই প্রশ্ন করেছিলাম যে স্যার, প্যাসেজের কোন জায়গায় বেশি আনসার আর কোন জায়গায় কম আনসার, এটা আমি জানবো কিভাবে? আপনাদের শূন্যস্থানে দেখেন লেখা আছে ওয়ান ওয়ার্ড অনলি, আর এখানে লেখা আছে প্রফেসর অ্যালান শর্ট, আর আরেকজনের নাম দেওয়া আছে জন শো বিলিং। এখন এই দুইজন ব্যক্তির নাম যদি আপনি প্যাসেজে খুঁজেন, এই দুইজন ব্যক্তির নাম যদি প্যাসেজে খুঁজেন, তাহলে এই দুইজন ব্যক্তির নাম আছে 8 নম্বর, ডি নম্বর প্যারাগ্রাফ। ডি নম্বর প্যারাগ্রাফে এই দুইজন ব্যক্তির নাম দেওয়া আছে। তো এখান দ্বারা একটা এই মানে এই কথা দ্বারা একটা জিনিস প্রমাণিত যে আপনার শূন্যস্থান শুরু হবে ডি থেকে, অর্থাৎ আপনি এ বি সি কখনোই আগে পড়বেন না। আপনার মোট প্যারাগ্রাফ কয়টা জানেন? 9টা। এ বি সি ডি ই এফ জি এইচ আই, 9টা প্যারাগ্রাফ। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে ডি ই এফ এই 3টা প্যারাগ্রাফ পড়লে আপনি 11টা প্রশ্ন উত্তর পাবেন, 11টা প্রশ্নে। কিভাবে? এখন আপনি বলবেন যে স্যার, ডি ই এফ কেন আগে পড়বো? আপনি মনে হয় আগে থেকে উত্তর জানেন, এই জন্য আমাদেরকে কুপরামর্শ দিচ্ছেন। কারেক্ট, ইউ আর কারেক্ট, যেটা আমি সবসময় বলি। উত্তর তো আমি জানি, শুধু আমি কি, প্রত্যেক টিচারই আগে থেকে উত্তর জানে, এই জন্য তো টিচিং করা সহজ। আমরা জানি শূন্যস্থান সিরিয়াল মেনটেন করে, এটা তো জানি। শূন্যস্থান যে সিরিয়াল মেনটেন করে এটা তো সকলে জানে। তাহলে ডি থেকে আপনি শূন্যস্থান বের করা শুরু করলেন, বের করতে 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 দেখলেন আপনার 8টা শূন্যস্থান পাইতে গিয়ে আপনি এফ পর্যন্ত পড়া লাগছে, অর্থাৎ ডিই এফ। আর এই 3টা প্যারাগ্রাফ যখন পড়বেন, তখন আপনার স্টেটমেন্ট ম্যাচিং 3টা পাওয়া যাবে।
এটা আমি একটা চিত্র দেখাচ্ছি আপনাদেরকে। আবার অনেক সময় প্রশ্নের মধ্যে প্রশ্নের উত্তর থাকে। এটা আমি কয়েকটা ক্লাসে দেখাইছি। প্রশ্নের মধ্যে যে প্রশ্নের উত্তর থাকে এটা কয়েকটা ক্লাসে দেখাইছি, আজকেও আমি হালকা করে দেখাবো যে প্রশ্নের মধ্যেই প্রশ্নের উত্তর থাকে। এখন একটা মানুষ কতটুকু গভীরভাবে কাজ করলে সেটা ধরতে পারবে। আপনারা যে বাসায় প্র্যাকটিস করেন, তো আমার তো এখানে তো জুমে ক্লাস হচ্ছে আর ফেসবুকে এটা টেলিকাস্ট হচ্ছে, পরবর্তীতে রেকর্ড করে ইউটিউবে দিব। তো এখানে তো মূলত জুমে আমার অনলাইন ব্যাচের স্টুডেন্ট। আমি কিন্তু প্রতিদিন আপনাদেরকে একটা জিনিস বলে দিই যে যে প্যাসেজটা আমি পড়াইছি ওই প্যাসেজটা বাসায় আপনি নিজে আবার রিডিং পড়েন, জ্ঞান অর্জন হবে। এই জ্ঞানগুলো আপনি রাইটিং এর কাজে লাগাতে পারবেন, স্পিকিং এর কাজে লাগাতে পারবেন, ভোকাবুলারি ডেভেলপমেন্ট হবে, গ্রামার ডেভেলপমেন্ট হবে। আমি কিন্তু গ্রামার এই টিউটোরিয়াল দেখে বই দেখে শিখিনি, আমি কিন্তু রিডিং পড়ে পড়ে গ্রামার শিখছি। রিডিং পড়ে যে গ্রামারটা শিখবেন এই গ্রামারটা স্ট্রং হবে। এখন তো চিন্তা করে দেখেন, এ থেকে আই পর্যন্ত 9টা প্যারাগ্রাফ। এই 9টা প্যারাগ্রাফ থেকে আপনি যখন ডি পড়েছেন শূন্যস্থানের জন্য, ই পড়েছেন শূন্যস্থানের জন্য, এফ পড়েছেন শূন্যস্থানের জন্য, এই 3টা প্রশ্ন প্যারাগ্রাফ পড়েছিলেন আপনি শূন্যস্থানের জন্য। সো আপনি 8টা প্রশ্ন উত্তর পেয়েছেন। যাদের বিশ্বাস হয় না তারা এটা চেক করে দেখবেন, আমি এটা নিয়ে ক্লাস আগে করিয়েছি। সম্ভবত এটা ইউটিউবে আপলোড দেওয়া না, ইউটিউবে তো দিয়েছি অনেক ক্লাস, তারপরে তো সব ক্লাস তো দিতে পারবো না। ক্যামব্রিজ 14 টেস্ট টু প্যাসেজ টু, যারা আগে কখনো করেননি আপনারা এটা কি করবেন? কি করবেন জানেন? আপনি শূন্যস্থান 8টা প্রশ্নের উত্তর দেন। 8টা প্রশ্নের উত্তর কোথায় আছে? ডি, ই, এফ, এই 3টাতে। আবার এই 3টাতে 3টা প্যারাগ্রাফ ম্যাচিংও আছে। তার মানে 9টা প্যারাগ্রাফের মধ্যে মাত্র 3টা প্যারাগ্রাফ পড়ে আপনি 11টা প্রশ্ন উত্তর পেয়েছেন। আমি বলছি না যে সব প্যাসেজে আপনি কি পাবেন 3টা প্যারাগ্রাফ পড়ে 11টা প্রশ্ন উত্তর পাবেন, এটা আমি বলছি না। কিন্তু 9 থেকে 10টা পাওয়া যায়, এটা সত্য। এটা আবার আমি দেখিয়েছি কয়েকবার। গেল একটা, এক কথা গেল। দুজনের নাম ডিতে আছে বুঝবেন কিভাবে? দুজনের নাম ডিতে আছে, এই তো দেওয়াই তো আছে, এই দেখেন না, শর্টস, ওনার নাম শর্ট। তারপর হচ্ছে গিয়ে এই দেখেন জন শো বিলিং, এই তো দেওয়াই আছে। ব্যক্তির নাম প্রপার নাউন। আমি আজকে ছোট একটা ক্লাস দিয়েছি ইউটিউবে, দেখবেন, ফেসবুক পেজও দিয়েছি। কিওয়ার্ডের লিস্ট, তো কিওয়ার্ড ধরে ধরে যাবেন। আর এক্সপিরিয়েন্স হওয়ার পর আপনি যখন প্র্যাকটিস করতে করতে এক্সপিরিয়েন্স বাড়বে তখন এমনিতেই অনেক কিছু সহজ লাগবে। তবে ঘুরে ফিরে কথা একটাই, শব্দের অর্থ বেশি বেশি শিখতে হবে। শব্দের অর্থ বেশি বেশি শিখতে হবে, অনুবাদ দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে আরেকটা জিনিস এখান থেকে দেখানোর চেষ্টা করি। শূন্যস্থানের লাইনগুলো আমি একটু পড়ে শুনে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এখানে। আহ, আচ্ছা, এখানে উনি ভেন্টিলেশন নিয়ে কথা বলতেছিলেন, আমি একটু এটাকে মার্ক করে রাখতেছি। He calculated dash in the air coming from patients suffering from dash would not have harmed other patients. আচ্ছা, উনি কথা কি বলতেছেন? গুড ভেন্টিলেশন নিয়ে কথা বলতেছেন। ধরেন আপনি শূন্যস্থান আনসার দিচ্ছেন, আপনি প্যারাগ্রাফ ম্যাচিং কে ভুলে যান। আপনি এই মুহূর্তে প্যারাগ্রাফ ম্যাচিং কে ভুলে যান, শুধু শূন্যস্থানকে ফোকাস করেন। হুম, যখন আপনি যখন আপনি এই শূন্যস্থানটাকে আনসার দিবেন তখন আপনি অটোমেটিকলি একটা ইনফরমেশন ম্যাচিং বা প্যারাগ্রাফ ম্যাচিং পেয়ে যাবেন। কিভাবে? এই দেখেন, হাউ শোড টেস্ট দ্য এয়ার সার্কুলেশন ইন দ্য 9th সেঞ্চুরি বিল্ডিং। অনেক সময় প্রশ্নের মধ্যে প্রশ্নের উত্তর থাকে, প্রশ্নের মধ্যে প্রশ্নের উত্তর থাকে। বিশেষ করে এটা কার ক্ষেত্রে প্রযোজ্য? এটা হচ্ছে কি আপনার এই প্যারাগ্রাফ ম্যাচিং এর ক্ষেত্রে প্রযোজ্য। যদি কখনো প্যাসেজ টুতে প্যারাগ্রাফ ম্যাচিং আসে পরীক্ষায়, আপনার প্যারাগ্রাফ ম্যাচিং এর অপশন গুলো একবার পড়ে নিন। পড়ার পর যখন আপনি শূন্যস্থান আনসার দিবেন দেখবেন কোনো না কোনো শূন্যস্থান হয়তো বা থাকতে পারে। প্রায় সময় পেয়েছি এখন পর্যন্ত, প্রায় 12টা না 13টা অলরেডি পেয়ে গেছি আমি। একটা দুইটা হইলে ঠিক আছে, 12টা পেজে আমি প্রশ্ন থেকে প্রশ্ন উত্তর পেয়েছি। আচ্ছা, এখানে কি লেখছে যে অ্যালান শর্ট কিভাবে তিনি সার্কুলেশন, 9th সেঞ্চুরি বিল্ডিং এর সার্কুলেশন কিভাবে তিনি নির্ণয় করেছেন। আপনার এই প্রশ্নের এখানে দেখেন লেখা আছে হি ক্যালকুলেটেড দ্যাট দ্য এয়ার কামিং ফ্রম দ্য সেপ, এই দেখ লেখা আছে এখানে দেখেন। তার মানে এখানে দাঁড়াচ্ছে যে উনি কি করেছেন, এই বাতাসের মধ্যে যে কোন একটা জিনিস আছে এটা উনি পরীক্ষা করেছেন।
তো দেখা যাচ্ছে আপনার কত নম্বর প্রশ্ন এটা? 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নের যে অর্থটা মোটামুটি আপনার ওই শূন্যস্থানের, কত নম্বর এটা, 20 নম্বর শূন্যস্থানের অর্থের সেম। আমি বলছি না যে আপনাকে 100% শিওর হতে হবে, আমি বলি নাই। আমি বলছি 17 নম্বরের লাইনটা এই 21 নম্বর 20 নম্বর শূন্যস্থানের সাথে মোটামুটি ম্যাচ আছে। এখন আপনাকে আনসার শিট খুঁজে দেখেন, এই 20 21 নম্বর প্রশ্নের উত্তর কোথায় আছে? ডি নম্বরে। আপনার 17 নম্বরের উত্তরও ডি নম্বর। কিভাবে পাইলাম? এই যে লাইনের সাথে লাইন ম্যাচ আছে। আচ্ছা, এখন আপনার কাছে মনে হইতে পারে স্যার এটা এত বেশি ম্যাচ হয় নাই। আমি আপনাদেরকে একটু ভালো ম্যাচ দেখিয়ে দিচ্ছি, এর থেকে ভালো ম্যাচ দেখিয়ে দিচ্ছি। আমার এখনো বহুত ক্লাস এখনো শুরুই হয়নি, প্রচুর আলোচনা বাকি আছে। আর যেটা বলতেছিলাম, এটা কিন্তু ডিসকাশন ক্লাস, এটা যে আহ ফেসবুক পেজ নেম হচ্ছে কি প্রতিষ্ঠানের নাম। আচ্ছা, তারপরে দেখি। A major reason for improving ventilation was demand from the national protection. আচ্ছা, এই প্যাসেজ থেকে আমি চলে যাচ্ছি। এই প্যাসেজে শুধুমাত্র আমার একটা উদ্দেশ্য ছিল যে এই প্যাসেজটা সহজ। কেন সহজ? ধরেন আপনি প্যারাগ্রাফ ম্যাচিং পারেন না, তো আমি বলেছিলাম প্যাসেজ টুতে টার্গেট নিবেন 10টা। আপনি তো 8টাতে শূন্যস্থানই পেয়ে গেছেন, 8টা পেয়ে গেছেন শূন্যস্থান। আর ওইখান থেকে প্রশ্নগুলো একটু পড়বেন, পড়ে এই প্যাসেজ যখন আপনি তিনটা, কি যেন বলে, শূন্যস্থান 8টা বের করবেন, ওই 8টার মধ্যে তিনটা ইয়ে চলে আসবে। এখন আপনি পারেন না, এটা আপনার ব্যর্থতা। আমার বলার উদ্দেশ্য ছিল যে 9টা প্যারাগ্রাফ থেকে মাত্র 3টা পড়লে 11টা প্রশ্ন উত্তর পাওয়া যাচ্ছে। এখন এই ফুল ক্লাস তো আমি এখন দিব না, ফুল ক্লাস তো দেওয়া আছে, আরো ক্লাস দিয়েছি, ইন ফিউচার আরো দিব। আর যারা অনলাইন লাইভ ক্লাস আছেন তারা তো আর পাচ্ছেন, সেটা বাসায় নিজে করবেন। সবকিছু আমার উপরে, মানে টিচারের উপরে ছেড়ে দিলে তো হবে না। আপনারা টিচারের উপরে বেশি নির্ভরশীল, এই স্যারের পিছনে ওই স্যারের পিছনে ওই ইউটিউব চ্যানেল ওই ইউটিউব চ্যানেল, এগুলোর কারণে আপনার যে সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। বাসায় বসে বসে একটু অনুবাদ পড়া বা একটু শব্দ অর্থ শেখাটা ভালো। আসেন পরবর্তীতে আরেকটা প্রশ্নে চলে যাই, আরেকটা প্যাসেজ, টাইপ নম্বর 4। 3 ধরনের প্যাসেজ দেখাইলাম, মানে শুধুমাত্র প্যাসেজ দেখাচ্ছি, প্ল্যানিং দেখাচ্ছি, আমি উত্তর বের করে দেখাচ্ছি না, জাস্ট প্ল্যানিং দেখাচ্ছি আপনাদের। 4 নম্বর নমুনাটা হচ্ছে কি, আমি নিয়েছি ক্যামব্রিজ 13 টেস্ট 1 প্যাসেজ 1 থেকে। ক্যামব্রিজ 13 টেস্ট 1 প্যাসেজ 1, এটা নিয়ে ফুল ইউটিউবে ক্লাস দেওয়া আছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। অনলাইন ব্যাচের অনেক ব্যাচে আমি এটা দিয়েছি। কি কি আছে এখানে প্রশ্ন? এখানে 6টা আছে লিস্ট অফ হেডিং, 6টা লিস্ট অফ হেডিং। তার মানে আগের তুলনায় কিন্তু এই প্যাসেজটা, আগের 3টা প্যাসেজের তুলনায় এই প্যাসেজটা একটু ডিফিকাল্ট। 6টা লিস্ট অফ হেডিং, ওকে ফাইন। 6টা লিস্ট অফ হেডিং। আর কি আছে? নেম ম্যাচিং 4টা, শূন্যস্থান কয়টা আছে? শূন্যস্থান আছে 3টা। তাহলে দেখেন নেম ম্যাচিং 4টা আছে, 4টার থেকে আপনি ধরেন একটা পারবেন না। ধরেন নেম ম্যাচিং 4টা থেকে একটা মিস্টেক হতে পারে, ধরলাম 3টা, শূন্যস্থান আছে 3টা, তাহলে 3 3 6টা পেয়ে গেছেন অলরেডি। আপনার টার্গেট কত? আপনার টার্গেট হচ্ছে কি 10। স্যার বলে দিয়েছেন যে আমি মধ্যবিত্ত, আমাকে সবসময় 10 টার্গেট নিতে হবে। এখন আপনি যদি আর একটু দুর্বল হন তাহলে 9 টার্গেট নেন। আমি কিন্তু বলেছি 10টা টার্গেট করার জন্য, এর মানে এই না যে 10টা আপনি উত্তর দিবেন বাকি 3টা ফেলে দিবেন, না। বাকি 3টা সময় থাকলে দ্রুত পড়ে যা উত্তর মনে হয় তা দিবেন, আন্তাজের উপরে দিবেন, কনফিউশনের মাঝে দিবেন, কিন্তু 9 থেকে 10টা দিবেন সজ্ঞানে। বুঝতে পারছেন? অর্থাৎ বিষয়টা এরকম হচ্ছে গিয়ে, আমি আপনাকে টাকা দিয়েছি 13 জনের দান করার জন্য। আমি বলেছি যে অন্তত 10 জনকে দিতে হবে। 13 জনকে দিলে ফাইন, অন্তত 10 জনকে দিতে হবে। তো আপনি বেছে বেছে এমন 10 জনকে দেন যে 10 জনকে দিলে 13 জনের দায়িত্ব পালন হয়ে যাবে। বিষয়টা হচ্ছে কি এরকম। এখন আসেন এখানে প্রশ্ন কি, এখানে প্রশ্ন আছে হচ্ছে কি আপনার 3টা শূন্যস্থান, তাহলে 3টা শূন্যস্থান পাইলেন আপনার মনের মতো। নেম ম্যাচিং আমি বলেছি সহজ যে কটা প্রশ্ন আছে তার মধ্যে নেম ম্যাচিংটা অন্যতম। নেম ম্যাচিং এর ক্লাস দেওয়া আছে, নেম ম্যাচিং ক্লাস আজকে দুপুরে কিন্তু আমরা ক্লাস করেছি নেম ম্যাচিং এর। তো আপনারা দেখছেন যারা অনলাইন বেচেন, অনেকে আজকে কম জয়েন দিয়েছেন, অনেকে শপিং এ চলে গেছেন। তো শপিং করে আমার জন্য গিফট একটা পাঠিয়ে দিয়েন। কলম, আই লাইক কলম, পেন। শপিং করবেন তো, শপিং করলে আমার জন্য একটা কলম নিয়ে কিনে দিবেন, পাঠিয়ে দিবেন। আচ্ছা, 20 থেকে 23 পর্যন্ত হচ্ছে কি আপনার 4টা নেম ম্যাচিং। 4টার মধ্যে আপনি 3টা কারেক্ট দেন, একটা হবে না ধরে নেন আপনি।
এখন লিস্ট অফ রিডিং, তাইলে আপনার তিনটা পাইলাম নেম ম্যাচিং, তিনটা পাইলাম শূন্যস্থান। কটা হলো? ছয়টা। আর কটা লাগবে আমার? চারটা। তাহলে লিস্ট অফ রিডিং থেকে আপনি ধরেন চারটা পারবেন, দুইটা আপনার হবেই না। এখানে লিস্ট অফ রিডিং কয়টা আসছে? ছয়টা। ছয়টা তো পারবো না, আমি তো মধ্যবিত্ত। তাহলে টার্গেট নিব কত? লিস্ট অফ রিডিং চারটা নিব। এখন কোন চারটাকে আপনি গুরুত্ব দিবেন এবং কোন দুইটাকে গুরুত্ব দিবেন না, এটাই তো আলোচনা বিষয়। দিচ্ছি আমি আপনাকে বুঝিয়ে। দেখেন, এ নম্বর প্যারাগ্রাফটা বড়, বি নম্বর প্যারাগ্রাফটা বড়। আপনি গুরুত্ব দিবেন কাকে? ছোট প্যারাগ্রাফ গুলোকে, ছোট প্যারাগ্রাফ গুলোকে। এখন আমি এই ক্লাসটা ফুল ইউটিউবে দেওয়া আছে, ফুল এই এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, ইউটিউবে দেওয়া আছে। না, এখনকার ক্লাস যেটা, এটা ইউটিউবে না, এটা ফেসবুকে লাইভ চলতেছে। তবে এটা রেকর্ড করে আমি কালকে ইউটিউবে দিব। এখন যেটা রেকর্ড হচ্ছে এটা আমি ইউটিউবে কালকে দিব, তবে ফেসবুকে চলতেছে আর কি জানি। এখন আমি আপনাকে দেখাই যে আমি এই প্যাসেজটা তো একটু ডিফিকাল্ট। এখানে ম্যাচিং দুইটা আসছে, সময় প্রচুর যাবে এটা। এখানে যে ম্যাচিং আসছে দুইটা, একটা হচ্ছে গিয়ে লিস্ট অফ হেরিং, একটা হচ্ছে গিয়ে নেম ম্যাচিং। তো দুইটা ম্যাচিং চলে আসছে, আর ম্যাচিং বের করতে হলে একটু দৌড়াদৌড়ি করতে হয় বেশি। কিন্তু আপনারা প্যাসেজ দেখেই ভয় পাওয়ার কিছু নাই, প্রশ্ন দেখে ভয় পাওয়ার কিছু নাই। আপনি লিস্ট অফ হেরিং পারেন না, একটু কম পারেন, আপনি এক কাজ করেন, আপনি ছয়টা থেকে চারটা টার্গেট নেন। এখন কোন চারটা? এই দেখেন, এক নম্বর প্যারাগ্রাফ। এক নম্বর খুবই ছোট প্যারাগ্রাফ, এক নম্বরটা পড়েন আগে। এক নম্বর পড়ার পর এটাকে আগে বের করেন। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে, এখানে যে ব্যক্তি একজনের নাম দেওয়া আছে, এই ব্যক্তির নাম এই প্যারাগ্রাফে একবারই আসছে, এই প্যাসেজে এই প্রথমবারই আসছে, এই শেষবারই আসছে, আর কোথাও নাই। তার মানে এই যদি এক প্যারাগ্রাফ আপনি পড়েন, দেখেন আমি, আমাকে কি করতে হবে? বাজেট তৈরি করতে হবে, যে আমার তো 26 মিনিট, আমি তো গরিব, আমি মিসকিন, নদীর পাড়ে আমার বাড়ি, কে বলেছিলেন? আমাদের তাহির সাহেব বলেছিলেন, তাই না? তো আপনি তো গরিব, আপনি তো সব প্যাসেজে সব তো আপনি ইয়ে করতে পারবেন, ঘাটতে পারবেন না। সব ঘাটতে গেলে আপনার এই প্যারাগ্রাফই প্যাসেজে চলে যাবে আপনার 40 মিনিট। তাহলে করণীয় কি? আপনি বেছে বেছে প্যারাগ্রাফ নেন। কোন প্যারাগ্রাফ নিবেন? আন্তাজি? নো। এফ আগে নিবেন কেন? যুক্তি নম্বর ওয়ান, এফ ছোট। যুক্তি নম্বর টু, এফ এর মধ্যে একজন নাম আছে, এই যে ফ্রাঙ্কোইস সোমেলফেন্ডার, উনার আনসারটা এখানে আছে। সো এফ নম্বর পড়লে দুইটা প্রশ্ন উত্তর পাচ্ছেন, এফ পড়লে দুইটা প্রশ্ন উত্তর পাবেন। So এইভাবে আপনি কি করতে হবে? এভাবে ট্রায়াল দিতে দিতে আপনার একটা অভিজ্ঞতা তৈরি করতে হবে, যে প্রশ্ন দেখে বোঝা যাবে কোন কোন প্যাসেজে, মানে কোন কোন প্যারাগ্রাফে কয়টা আনসার আছে। তারপরে হইলো আপনার 24 থেকে 26 শূন্যস্থান। শূন্যস্থানে দেখেন লেখা আছে ফর জন ইস্টউড, দ্য সেন্ট্রাল ফিচার ইজ, এই যে এখানে দেওয়া আছে একটা কিওয়ার্ড দেওয়া আছে, জন ইস্টউড একজন ব্যক্তির নাম। এক। দুই নম্বর কথা হচ্ছে কি, অ্যাটেনশন গিয়ার দেখেন ইনভার্টেড কমার ভিতরে দেওয়া আছে। সো আজকের ইউটিউবে ভিডিও দেখবেন, আমি আজকে দিয়েছি যে কিওয়ার্ড কাকে বলে, কারা কিওয়ার্ড। তাদের মধ্যে একটা ছিল ইনভার্টেড কমা, কোটেশন মার্ক যেটাকে বলা হয়। সো অ্যাটেনশন গিয়ার কোথায় আছে এবং জন ইস্টউড কোথায় আছে, ওই প্যারাগ্রাফ থেকে আপনি উত্তর বের করার চেষ্টা করেন। এটা হচ্ছে কি ডি তে আছে, তার মানে আপনার শূন্যস্থান কোথায় আছে? ডি তে। সো এফ পড়ার পর আপনি ডি পড়েন। এভাবেই কিন্তু আপনাকে প্ল্যানিং করতে হবে। কিছু 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 লিস্ট অফ হেডিং প্রথম লাইনে পাওয়া যায়, কিছু কিছু লিস্ট অফ হেডিং মাঝে পাওয়া যায়, কিছু কিছু লিস্ট অফ হেডিং লাস্টে পাওয়া যায়। সো লিস্ট অফ হেডিং নিয়েও আলাদা ক্লাস দেওয়া আছে। আমার কথা হচ্ছে কি, সব বিষয়ে আমি ক্লাস দিয়েছি। ক্লাস খুঁজে লাভ নেই, ক্লাস পাবেন, ক্লাস দেওয়া আছে। আর যারা ব্যাচের স্টুডেন্ট তারা তো আর পাচ্ছেন, সমস্যা নেই। আর যারা ব্যাচের না, ইউটিউবে ফলোয়ার বা ফেসবুকে আমাদেরকে ফলো করেন, আপনারা ওইখান থেকে ক্লাসগুলো নিয়ে নিন। তারপরে যদি মনে করেন যে কিছু ক্লাস কম হয়েছে, সব ক্লাস যে আমি সুন্দর করে করাতে পারবো বিষয় তৈরি করুন। আমার তো মাঝে মধ্যে মুড খারাপ থাকে, মাঝে মধ্যে মুড খুব ভালো থাকে। যখন মুড ভালো থাকে তখন আমি মাঝে মধ্যে একটু মিষ্টি মিষ্টি কথা বলি, আর মাঝে মধ্যে যখন মুড খারাপ থাকে তখন স্টুডেন্টদেরকে একটু খোঁচা মারি। অনলাইনে পারা যায় না, অফলাইনে একটু বেশি করি। সো আপনি যখন এফ আনসার দিবেন, এফ এর পরেই চলে যাবেন ডি তে, কারণ আপনার এই আনসারটা ডি তে আছে। আমি এটা বের করে দেখাচ্ছি, এটা দেখিয়েছি। এই ক্লাসটা দেখবেন, এই ক্লাসটা আইএলটিএস রিডিং এর প্লে লিস্টে গিয়ে দেখবেন, রিডিং প্যাসেজ ফুল একটা দেওয়া আছে। দরকার হলে ক্লাস শেষে বললেন, আমি এটাকে লিঙ্কটাকে দিয়ে দিব আবার। আচ্ছা। আর লিস্ট অফ রিডিং যদি আসে, বড় বড় প্যারাগ্রাফ গুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন, যদি ওই প্যারাগ্রাফে শূন্যস্থান না থাকে। বড় বড় প্যারাগ্রাফকে কি করবেন? একটু অ্যাভয়েড করবেন, যদি সেখানে কি না থাকে, শূন্যস্থান জাতীয় বা আপনার মানে পছন্দনীয় কোনো প্রশ্ন যদি এখানে না থাকে, তাহলে বড় প্যারাগ্রাফ গুলোকে
একটু অ্যাভয়েড করবেন, ঠিক আছে? অনেক প্রশ্ন আছে, মানে অনেক প্যাসেজ আছে। দেখেন, গরিব বলে নিজেকে দাবি করে তো লস নাই, মানে লাভ নাই। আপনি আপনার মিস্টেকটাকে খুঁজে বের করেন, আমাদের কাছে কিছুই নাই। আমরা যদি পীর সাহেব হইতাম তাহলে তাবিজ দিতে পারতাম, তাও নাই। আমি তো তাবিজ এসব বিশ্বাস করি না। তাও যদি সম্ভব হইতো তাহলে দিতাম, নাই। আমি তো পারবো না যে আপনাকে থাম্বনেইলে যে এই ভিডিও দেখার পর এখন থেকে আপনি রিডিং এ 9 আউট অফ 9 পাবেন, এইসব পারবো না। কারণ আমার নিজেরই তো আমি নিজেই রিডিং এ 8 পাবো কিনা, 7.5 তুলতে পারবো কিনা, এটারই ওয়ারেন্টি নাই। কারণ রিডিংটা আসলেই কঠিন। আচ্ছা, সো এক্ষেত্রে কি কি করা হইলো, এটার যে এই যে প্যাসেজটা, এই যে প্যারাগ্রাফটা, মানে sorry, এই প্যাসেজ টুটা, এটা ফুল যেহেতু ক্লাস দেওয়া আছে আপনারা দেখে নিবেন। আমার মূল আলোচ্য বিষয় ছিল আপনার টার্গেট কিভাবে সেট করবেন। এই প্যারাগ্রাফের টার্গেট কিভাবে সেট করবেন, যে আপনি দেখবেন যে ব্যক্তির নাম কম রিপিট হয়েছে। এখানে চারজন নাম আছে, চারজনের মধ্যে যার নাম রিপিট, এই যে পিটার তো হয় একবার আসছে মাত্র। আর সবচেয়ে বেশি আসছে জন ইস্টুড, তাহলে জন ইস্টুডকে বের করবেন না, বাকি তিনজনকে বের করেন, হয়ে যাবে। তিনটা উত্তর কারেক্টলি দিতে পারবেন। শূন্যস্থান তিনটা দেন, তাহলে ছয়টা। আর লিস্ট অফ এ দেন আরো চারটা, না পারলে তিনটা কারেক্ট আনসার দেওয়ার চেষ্টা করুন, দ্রুত পড়েন, যা আমার মনে হয় তা আনসার। সো এটার যেহেতু ফুল ক্লাস দেওয়া আছে, আপনারা চেক করে দেখবেন এখানে কিভাবে বের করেছি। আচ্ছা, এখন আসেন টাইপ নম্বর 5, 5 নম্বর যে ধরনটা আছে, প্যাসেজ টু। এখন আরেকটা ইন্টারেস্টিং কথা বলি, যদিও ইন্টারেস্টিং না। প্যাসেজ টু যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসে, প্যাসেজ থ্রিতে কিন্তু একই জাতীয় প্রশ্ন আসে। কিন্তু বিষয়টা কি জানেন, যে প্যাসেজ টু এর প্রশ্নগুলো একটু সহজ, প্যাসেজ থ্রিটা একটু কঠিন। স্টুডেন্টরা মনে করে প্যাসেজ টু আর প্যাসেজ থ্রি এর প্রশ্ন ভিন্ন, প্রশ্ন ভিন্ন না, প্রশ্ন ডিফিকাল্টি ভিন্ন। কথাটা ভালো করে মাথায় প্রবেশ করাবেন। যে প্যাসেজ টু তে যে প্রশ্নগুলো আসছে, দেখেন প্যাসেজ থ্রিতে কিন্তু ইনফরমেশন ম্যাচিং আসে, প্যাসেজ টু তেও ইনফরমেশন ম্যাচিং আসে। প্যাসেজ টু তে আপনার দেখেন লিস্ট ওভারিং আসে, প্যাসেজ থ্রি তেও লিস্ট ওভারিং আসে। প্যাসেজ টু তে এমসিকিউ আসে, থ্রি তেও এমসিকিউ আসে। সবকিছু কিন্তু প্যাসেজ টু থ্রি তে মিক্স করেই আছে, মোটামুটি মিক্স করে পাওয়া যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, প্যাসেজ থ্রি একটু ডিফিকাল্ট। বই কিন্তু মিক্স আপ করে পড়াচ্ছি, সব বই মিক্স আপ, এখানে আসলে আইডিয়া দিচ্ছি, সামারাইজ করতেছি, সামারাইজেশন। আচ্ছা, এই ক্লাসটা পরবর্তীতে সেভ করে রাখবেন, কারণ এটা তো হচ্ছে কি প্ল্যানিং। নর্মালি প্ল্যানিং নিয়ে এভাবে ক্লাস পড়া হয় না। আপনি প্ল্যানিংটা সেট করেন, প্ল্যানিং সেট করে করে এভাবে বাসায় প্র্যাকটিস করেন। ভুল কোথাও হয়েছে, ভুলগুলো অ্যানালাইজ করেন। আমি আমি ওয়ারেন্টি দেওয়ার কেউ না, তবে ইনশাল্লাহ এটা বলতে পারবো যে আপনার কিছুটা হলেও উন্নতি হবে। আমাদের প্ল্যানিংটাই খারাপ, এক তো বেসিক খারাপ, আর একটা হচ্ছে কি প্ল্যানিং খারাপ। আর শুধুমাত্র খালি পরামর্শ পরামর্শ, যেই পায় শুধু কল দিয়ে স্যার পরামর্শ দেন, পরামর্শ দেন। এটা কখন বাদ দিবেন? পরামর্শ খুঁজে তো কোনো লাভ হয় না, এর থেকে আপনি নিজে বাসায় কাজ করেন। এখন আসেন, আরেকটা প্যাসেজ নিয়েছি আমরা, টাইপ নম্বর 5। মোট 9টা ধরনের প্রশ্ন আমার মানে প্যাসেজ আমার কাছে এখানে উপস্থাপন করা আছে। 9 ধরনের প্রশ্ন, 9 ধরনের প্রশ্ন আছে, মানে প্যাসেজ আছে। প্যাসেজ টু 9 ধরনের আছে, আরো আছে। আমি প্রধান 9 ধরনের আনলাম। এ হচ্ছে গিয়ে 5 নম্বর। এটা নিয়েছি, দেখেন ক্যামব্রিজ 15 টেস্ট 3 প্যাসেজ 2। এটা নিয়ে একটা সুন্দর গল্প আছে। এই চ্যাপ্টারটা একটা ডিসোলিনেটর নিয়ে চ্যাপ্টার। আইএলটিএস রিডিং এর যতজন টিচার লিস্ট অফ হেডিং পড়ান প্রথমবারের মতো, তারা এই প্যাসেজটাকে স্টুডেন্টের সামনে তুলে ধরে। তো স্টুডেন্ট এটা দেখে মনে করো, ওয়াও, লিস্ট অফ হেডিং এত সহজ, স্যার এত সুন্দর করে পড়াই দিতে পারেন। লিস্ট অফ হেডিং অনেক জটিল একটা প্রশ্ন, কিন্তু লিস্ট অফ হেডিং যখন আমি এই এই চ্যাপ্টার দিয়ে পড়াবো, তখন মনে করবেন বক্কর স্যার তো সেরা স্যার। না 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 না, এই যে চ্যাপ্টারটাই সহজ। এই যে এখানে লিস্ট অফ হেডিং দেখতে পাচ্ছেন, এই লিস্ট অফ হেডিং বেশিরভাগ আনসার গুলো কোথায় পাওয়া যায়? প্রথম লাইনে পাওয়া গেছে বেশিরভাগ আনসার। বেশিরভাগ আনসার কোথায় পাওয়া গেছে? প্রথম লাইনে পাওয়া গেছে। এই জন্য এটা সহজ মনে হয়েছে। আর কিছু কিছু ছোট প্যারাগ্রাফ দেওয়া আছে। তো এই জন্য হুট করে, মানে একটা ক্লাস দেখে, একটা দিয়ে দেখে মনে করবেন না যে এই তো পেরে গেছি, না, এটা সম্ভব না। আপনি অ্যাপ্লাই করে দেখেন, পারবেন না। কারণ লিস্ট অফ হিয়ারিং কঠিন কেন? কারণ এখানে আপনার ইংলিশের পাশাপাশি এক্সট্রা ব্রেন খাটাতে হয়। আচ্ছা দেখেন, এখানে প্রশ্ন কয়টা? লিস্ট অফ হিয়ারিং 7টা, তো 7টা তো পারবেন না। ধরেন 4টা, ধরেন লিস্ট অফ হিয়ারিং এ আপনি 7টা পারবেন না, 4টা তো পারবেন, সাহস তো করতে পারবেন। আচ্ছা, ধরলাম এখানে 4টা। কোন কোন প্যারাগ্রাফ টাচ করবেন? ছোট প্যারাগ্রাফ, নম্বর ছোট আছে।
বি নম্বর একটু বড়, জি, জি ছোট আছে, এফ ছোট আছে। আবার দেখেন শূন্যস্থান কয়টা আসছে, শূন্যস্থান হচ্ছে কি আপনার 6টা। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি এই শূন্যস্থান একটা প্যারাগ্রাফে আছে। এখন এটা যেহেতু শূন্যস্থানের ক্লাস না, আমি শূন্যস্থান ক্লাস নিয়ে আলোচনা করে লাভ নাই। এখন লিস্ট অফ হেডিং আসছে 7টা, শূন্যস্থান আসছে আপনার 6টা। এখন আপনি কি করলেন, এ নম্বর প্যারাগ্রাফ থেকে পড়া শুরু করে দিলেন। তাহলে আমি যে আপনাদেরকে এত কষ্ট করে দিলাম, বলে দিলাম, বুঝিয়ে দিলাম যে আপনি এ নম্বর প্যারাগ্রাফ থেকে তখনই পড়বেন যখন এ নম্বর প্যারাগ্রাফে আপনার প্রিয়তমা বসে থাকবে। বিষয়টা আমি একটু সুন্দর করে বুঝাই, যদিও আমি বোঝানোটা স্টাইলটা সুন্দর না। এ নম্বর প্যারাগ্রাফ থেকে থেকে আপনি কেন পড়া শুরু করবেন? এটা তো প্যাসেজ ওয়ান না। প্যাসেজ ওয়ান পরীক্ষায় আসলে আপনি প্রথম লাইন থেকে পড়া শুরু করেন, কোনো সমস্যা নেই। প্যাসেজ টু বাবা কঠিন, আমি চাইলেই এ নম্বর থেকে শুরু করতে পারি না। এখন আপনার শূন্যস্থান দেখেন, এই যে শূন্যস্থান, এই শূন্যস্থানটা 21 নম্বর শূন্যস্থানটা কোথায় আছে? প্রথমে দেখেন ওয়ান ওয়ার্ড দেওয়া আছে, এটা দেখেন। তারপরে কি দেখবেন? তারপরে দেখবেন আপনার হেডলাইনটা কি। এই যে ক্লাস লম্বা করার পরেও কিছু জিনিস ঘাটতি থেকে যাবে, সম্ভব না তো। এখন যে রানিং ব্যাচ আছে রিডিং, কয়টা ক্লাস করাচ্ছি আমরা? আজকে 22 নম্বর ক্লাস, শুধু রিডিং এর উপর 28টা প্যাসেজ। তাহলে দেখেন 28টা প্যাসেজ পড়ানোর পরেও কিন্তু সমস্যা থেকে যায়, এই জায়গায় আমি আপনাকে এক ক্লাসে সব বুঝাতে পারবো? সম্ভব না, এটা কখনোই সম্ভব না। তো কিছু ঘাটতি থেকে যাবে, এই জন্য বলেছি কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন, যদিও আমি এক্সপার্ট না। যদি প্রশ্ন কমন পড়ে, মানে সহজ প্রশ্ন করেন, তাহলে উত্তর দিয়ে দিব। আর কঠিন প্রশ্ন হলে নেটওয়ার্ক চলে গেছে বলে লাইভ কেটে চলে যাও। বেশি কঠিন কঠিন প্রশ্ন করবেন না। তো আমাকে দেখতে হবে যে এই শূন্যস্থান কোথা থেকে শুরু হয়েছে। এই যে শূন্যস্থান, কারণ আমি লিস্ট অফ হিডিং দিয়ে শুরু করতে পারবো না, লিস্ট অফ হিডিং টাফ। লিস্ট অফ হিডিং এর অপশন গুলো আগে পড়ার দরকার নাই, আমি এক কাজ করি, আমি দেখি এই শূন্যস্থান কোথায় আছে। শূন্যস্থান কোথায় আছে বের করবো কিভাবে? কিওয়ার্ড বলে দিবে। কিওয়ার্ড কি? সানলাইট। সানলাইটের কোনো সিনোনিম নাই। এখন গিয়ে দেখেন কোথা থেকে শুরু হয়েছে। শুরু হয়েছে গিয়ে আপনার, এই দেখেন, আপনার সি নম্বর প্যারাগ্রাফ থেকে শুরু হয়েছে। আপনার সি নম্বর থেকে এটা শুরু হয়েছে। এই লিস্ট অফ হেডিংটাও আপনার ইউটিউবে দেওয়া আছে, এই লিস্ট অফ হেডিংটা। পুরাতন অনেক ক্লাস ডিলিট দিয়েছি, দরকার হলে নতুন ক্লাস আবার পরে আপলোড দিব। দিচ্ছি, ফ্রি থাকলে একটু আগে দেখেন আপনাদের ক্লাস শুরু করার আগে 10টার সময় আমি আহ, কি কি যেন বলে, ট্রু ফলস একটা ক্লাস দিয়েছি ইউটিউবে। স্পিকিং এর বই নিয়ে কাজ করতেছি, ওইখানে ব্যস্ত হয়ে গেছে। কাজ কাজ তো করতে পারেন, কি করবো, প্রচুর জিনিস ইয়ে করা যায়। আচ্ছা, তার মানে সি নম্বর প্যারাগ্রাফে আমার শূন্যস্থান আছে এবং 6টা প্রশ্নের উত্তরই এখানে আছে। দেখেন কতটুকু আপনার লাভ হলো, যে সি নম্বর যখন আপনি শুরু করলেন, সি নম্বরে, এক সি নম্বরেই আপনি 6টা প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। সাথে পাইবেন আরেকটা লিস্ট অফ হিডিং। তার মানে আপনি যদি এ নম্বর প্যারাগ্রাফ থেকে শুরু করতেন তাহলে একটা প্রশ্ন উত্তর পাইতেন, বি থেকে শুরু করলে একটা প্রশ্ন উত্তর পাইতেন, কিন্তু সি থেকে শুরু করে লাভ করা হলো 7টা প্রশ্ন উত্তর পেয়েছেন আপনি। তো আমার আলোচ্য বিষয়টা কিন্তু এখানেই, যে আপনি সব প্যারাগ্রাফকে সমান গুরুত্ব কেন দিবেন। যে প্যারাগ্রাফে আপনার প্রিয়তমা আছে, পছন্দনীয় প্রশ্ন আছে, সেটা দিয়ে শুরু করে সময় বাঁচাতে হবে। আর এত কথা বলার পরেও দেখবেন অনেক স্টুডেন্ট কি করবে, সে প্যাসেজ টু তে 13টাকেই ফোকাস করতে যাবে, তখন দেখবেন তার লুভে পড়ার কারণে সে মার্কস তুলতে পারবে না। এটা অনেক স্টুডেন্ট কমপ্লেন করেছে, আমি কেন এখন এই ক্লাসটা করাচ্ছি, 5 বছর থেকে আইএলটিএস পড়াচ্ছি, এটা এখন কেন পড়াচ্ছি? এটা এখন পড়াচ্ছে কারণ বেশিরভাগ স্টুডেন্টের এই কমপ্লেনটাই আছে, যে স্যার লুপ সামলাতে পারেনি। এটা করা যাবে না। আপনার টার্গেট সিক্স যদি টার্গেট নাও হয়, আপনার টার্গেট যদি 9ও হয়, ও সরি 9 হলে তো হিসাব নাই, আপনার টার্গেট যদি 7 হয়, আগে 6 নিশ্চিত করেন। আপনার টার্গেট যদি কোনোভাবে 6 পাইয়ে বিদেশ যাইতে হবে, আগে 5.5 নিশ্চিত করেন রিডিং এ, 19টা কারেক্ট করে। তারপরে এর উপরে যা পাবেন তা বোনাস। সেক্ষেত্রে প্ল্যানিং দরকার, এলো পাতার অ্যান্সার দিবেন। তো এই প্যাসেজের আলোচনা শেষ। আমরা চলে যাই আরেকটা নমুনা, নমুনা নম্বর 6, ক্যামব্রিজ 16 টেস্ট টু প্যাসেজ 2। ক্যামব্রিজ 16 টেস্ট টু প্যাসেজ 2, দেখি এখানে কি আছে। এখানে প্রথমেই 3টা এমসিকিউ, বাবা এমসিকিউ বাদ, যদিও এই এমসিকিউ 3টাতে ক্লাস দেওয়া আছে ইউটিউবে, এই 3টা এমসিকিউ নিয়ে। এখন আরেকটা চেষ্টার কথা বলে নিই,
এই যে এমসিকিউ টেমসিকিউ কঠিন যে প্রশ্নগুলো আছে, আমরা যখন ইউটিউবে বা পাবলিক প্ল্যাটফর্মে ক্লাস দিব, সহজ ক্লাসগুলো দিব কেন? যাতে স্টুডেন্টরা বুঝে ওয়াও স্যার তো খুব ভালো পড়ায়। এটা বিজনেস মার্কেটিং। যদি আমি বিজনেস মার্কেটিং খুব একটা বুঝি না, পারি না, তবে চেষ্টা করি আমি, তবে অন্যদের মতো সফল না। এই জন্য তো স্টুডেন্ট সংখ্যা খুবই কম। ডাজন্ট ম্যাটার। যেটা বলতেছিলাম, একটা দুটা ক্লাস দেখেই আপনার মনে হইতে পারে ওয়াও শিখে গেছি, সহজ। আসলে তো বিষয়টা এরকম না। আমরা চাইলেই সব কঠিন বিষয়গুলো পাবলিকলি আলোচনা করতে পারি না, কারণ কিছু কঠিন জিনিস আছে একান্ত নিজের মানুষের সাথে আলোচনা করতে হয়। পাবলিকলি আলোচনা করলে যখন কঠিন জিনিস সে দেখবে, সে বলবে ওয়াও বাবা আমার পক্ষে এগুলো দিয়ে হবে না। আবার আপনারা আমাকেও গালি দিতে পারেন, বলতে পারেন স্যার কি পড়ায় এগুলো। কিন্তু কঠিন জিনিস তো কঠিন ভাবেই পড়াতে হবে। হাড্ডি আর মাংস কি সেম নাকি? হাড্ডি তো আপনি খেতে হলে চাবাতে হবে, দাঁতে একটু কষ্ট দিতে হবে। আর যখন আপনি মাংস খাবেন তখন তো করে গিলে ফেলতে পারবেন। তখন আপনি বলেন কঠিন প্রশ্ন আমি কিভাবে সহজভাবে উপস্থাপন করবো? তাও বিষয়টা হচ্ছে কি রিডিং, বিষয়টা হচ্ছে কি লিসেনিং। এই দুটা খুব কঠিন জিনিসকে খুব সহজ বানানো যাবে না, সম্ভবই না। রাইটিং সম্ভব, রাইটিং করা যাবে। সো এখানে প্ল্যানিংটা কিভাবে হবে? আমি 10টা প্রশ্ন তো কারেক্ট আনসার দেওয়ার চেষ্টা করবো। কিভাবে কিভাবে দিব? প্ল্যানিংটা কিরকম হবে আমার? আমার এই প্যাসেজে প্ল্যানিংটা কিরকম হবে? এই প্যাসেজে হবে এমসিকিউ সবগুলো বি অথবা সি আনসার দিয়ে চলে যাবো। ধরেন এমসিকিউ আপনার একটা হবে, এমসিকিউ তিনটার মধ্যে তিনটা পারবেন না, ভুলেও পারবেন না। যারা মেধাবী তাদের হিসাব বাদ, আমি তো আলোচনা করতেছি মধ্যবিত্তদের নিয়ে। তারপর হচ্ছে গিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ। উইথ ক্লুজ একটু ডিফিকাল্ট, কয়েকদিন আগে একটা ক্লাস দিয়েছি দেখবেন। আর আপনাদের যে অনলাইন বেচের ক্লাস বাকি আছে আরো 6টা, 6টা ফুল পেজেস বাকি আছে। সেখানে আমি এটা নিয়ে আলোচনা করব। আর আপনাদেরকে যে ফোল্ডার দিয়েছি, অনলাইন বেচের যারা ফোল্ডারটা পেয়েছেন, ফোল্ডারে কিন্তু চেক করে দেখবেন আরো ক্লাস দেওয়া আছে। কোনো ক্লাসে যদি সাউন্ড প্রবলেম হয়, যদি বলেন যে স্যার এইটাতে সাউন্ড সমস্যা, আমাকে বলেন, আমি ডিলিট দিয়ে দিব। কারণ আহ, অসুস্থ জিনিস রেখে তো লাভ নাই। তো এখানে আপনি কয়টা, এখানে আপনি 4টা থেকে 2টা পারবেন। এমসিকিউ কয়টা ধরেছি? এমসিকিউ ধরেছি একটা, আর এখানে 2টা। 2টা থেকে বেশি যদি পারেন তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট, আর যদি না পারেন তাহলে 2টা টার্গেট নেন। এখন আপনি বলবেন স্যার আমি তো এগুলো একদমই পারি না। কেন পারবেন না? আপনি প্র্যাকটিস করেন। এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ আসলে খুবই কঠিন না এগুলো। আমার কাছে একসময় কঠিন লাগতো, আমি প্র্যাকটিস করে করে ডেভেলপ করেছি, এবং কিছু ভুল আমারও হয়। এখানে 2টা আর এখানে একটা, কটা হলো? 3টা। এরপরে কি আছে? এরপর হচ্ছে কি আপনার শূন্য, ট্রু ফলস। ট্রু ফলস তো আপনার প্রিয় প্রশ্ন, তাহলে ট্রু ফলস আছে কয়টা এখানে? ট্রু ফলস আছে 6টা। তার মানে এই প্যাসেজটা একটু বেশি কঠিন। সেক্ষেত্রে এখানে আপনি সাহস করবেন কয়টা? 6টা। সরি, 6টা আর 3টা, 9টা, মোট 9টা টার্গেট নেবেন আপনি। কি রে বাবা, হিসাব ঠিক রাখতে পারতেছেন এই। আমরা এতক্ষণ বক বক করেছিলাম যে প্যাসেজ টুতে আমরা সবসময় টার্গেট দিব 10টা, কিন্তু এই প্যাসেজে এসে গিয়ে ধরা খেয়ে গেছে। তবে এটা একটা সলিউশন বলে দিচ্ছি আপনাকে। যদি দেখেন প্যাসেজ 2 বেশি কঠিন চলে আসছে, আপনি প্যাসেজ 1 আর প্যাসেজ 3তে দেখেন কি আসছে। সব সময় যে 3টা প্যাসেজ কঠিন আসে এরকম না। যদি প্যাসেজ 2 বেশি কঠিন হয়, দেখবেন প্যাসেজ 3তে একটু আপনাকে আসান করে দিয়েছে, কোনো না কোনো একটা হেল্প করছে আপনাকে। তো সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আপনি প্যাসেজ 1টাকে বেশি ফোকাস করবেন, একটু টাইম বাড়িয়ে দিয়ে দিবেন। প্যাসেজ 2 থেকে একটু টাইম কমিয়ে দিবেন, যাতে প্যাসেজ 1-এ উত্তর 13টা থেকে সর্বোচ্চ যতটা কারেক্ট আনসার দেওয়া যায়। বুঝতে পারছেন? এমনিতে প্যাসেজ 1-এ আপনি টার্গেট করে নেবেন 13টা। প্যাসেজ 1-এর টার্গেট দিবেন 13টা। যারা মাঝখান থেকে ক্লাস দেখতেছেন, হয়তো অনেক কিছু বুঝতেছেন না, এটা পরবর্তীতে ক্লাস শেষ হওয়ার পর আবার লাইভটা দেখে নিন, অথবা আগামীকালকে ইউটিউবে দেওয়ার পর এটা দেখে নিন। তাহলে এই যে ডিসকাশন গুলো আসলে ওভারঅল দরকার আছে, মানে মোটামুটি গুরুত্বপূর্ণ, ঢং করে করে গুরুত্বপূর্ণ কথা বলে ফেলি। তো যে ক্ষেত্রে দেখবেন আপনার প্যাসেজ টু ডিফিকাল্ট, যে ক্ষেত্রে দেখবেন প্যাসেজ টু ডিফিকাল্ট, সেক্ষেত্রে কি করতে পারেন? আপনি প্যাসেজ 3-তে একটু হেল্প নেবেন। এই হচ্ছে কি আমাদের এই প্যাসেজের প্ল্যানিং। আচ্ছা, আসেন 7 নম্বর।
7 নম্বর প্যাটার্নে কি আছে? 7 নম্বর প্যাটার্নে 6টা নমুনা দেখলাম। 7 নম্বর, 7 নম্বরটা গতকালকে আমি অনলাইন বেচে ক্লাস করিয়েছিলাম। গতকালকে 7 নম্বরটা অনলাইন বেচে ক্লাস করিয়েছিলাম গতকাল। এখানে কি কি প্রশ্ন আছে? এখানে প্রথমে 4টা আপনার ইনফরমেশন ম্যাচিং বা প্যারাগ্রাফ ম্যাচিং, 4টা হচ্ছে কি ইনফরমেশন ম্যাচিং। তারপর শূন্যস্থান 5টা। তারপর হচ্ছে কি আপনার ডবল এমসিকিউ 4টা। তো এখানে প্ল্যানিংটা কি হবে? এখানে প্ল্যানিংটা সহজ, কারণ শূন্যস্থান আছে 5টা, তাহলে প্রথমেই পেয়ে গেলাম 5টা। ডবল এমসিকিউ আছে 4টা, 4টা থেকে আপনি 2টা পারবেন না 2টা পারবেন, তাহলে কটা হলো? 5 2 7টা। 5 2 কটা পাইলেন? 7টা। আর এখানে, এখানে কটা আছে? 4টা, 4টা থেকে 3টা ধরে। এখন এটার ক্লাস যখন আমি আপনাদেরকে করিয়েছিলাম গতকালকে অনলাইন বেচে, আমি একটা জিনিস আপনাদেরকে দেখিয়েছি যে আমরা এই ইনফরমেশন ম্যাচিং এর যত কঠিন মনে করি না কেন, আসলে কিন্তু এতটুকু কঠিন না। প্রশ্ন পড়লে অনেক সময় বোঝা যায় যে আসলে আমরা দূর থেকে এটাকে কঠিন মনে করে রেখে দিয়েছি, মানে ফেলে দিয়েছে, এটাকে টাচ করি না। এটাই হচ্ছে কি আমাদের বোকামি। প্রশ্নটা পড়েন। এই 17 নম্বর প্রশ্ন আপনাদেরকে কয়েকটা ক্লাস আমি দেখিয়েছিলাম যে প্রশ্নের মধ্যে প্রশ্নের উত্তর পাওয়া যায়, প্রশ্নের মধ্যে প্রশ্নের উত্তর পাওয়া যায়, প্রশ্নের মধ্যে প্রশ্নের উত্তর পাওয়া যায়। এটা আমি একটা প্রমাণ দিতে চেয়েছিলাম, একটু আগে দিয়েছি, এটা স্ট্রং হয়নি। এখন দেখেন যে প্রশ্নের মধ্যে প্রশ্নের উত্তর কিভাবে। এটা গতকালকের অনলাইন ব্যাচের যারা ক্লাসে উপস্থিত ছিল তারা বলতে পারবে। এই দেখেন লেখা আছে, রেফারেন্স টু দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ স্টেডিয়াম বিল্ট ডিউরিং এ সার্টেন এরা। এটা নিয়ে আলাদা একটা ছোট ক্লাসও দিয়েছে। সেটা কিন্তু গল্প ক্লাস, আমি আগে বলেছি এটা গল্পমূলক ক্লাস। এটাকে আপনি অনেক ধরে নিন না যে স্যার এসব স্পেসিফিক ক্লাস নেয় না কেন, এই কি ডংডাং করতেছে, এখান থেকে এক জিনিস ওখান থেকে এক জিনিস। এটা কিন্তু ওভারঅল একটা সামারি ক্লাস। সামারি ক্লাসে কোনো স্পেসিফিক জিনিসের উপর গুরুত্ব দেওয়া যায় না, পরামর্শমূলক ক্লাসের। কাউকে একটু নাস্তা করে নিন। আচ্ছা, ওই একটু গভীরে যাওয়ার আগে বলে দিই, এই যে প্যাসেজটা আছে, এই প্যাসেজটা প্ল্যানিং কিভাবে হবে? সর্বপ্রথম আপনি 5টা শূন্যস্থান আনসার দিবেন। আর আপনাদের প্রতি আরেকটা পরামর্শ হচ্ছে যে এই ইনফরমেশন ম্যাচিং বা প্যারাগ্রাফ ম্যাচিং এটাকে যাই বলেন না কেন, এই প্রশ্নগুলো একবার আগে পড়ে নিয়ে, একবার আগে শুধুমাত্র প্রশ্নগুলো একবার পড়ে নিন। কিছু প্রশ্ন এতই সহজ যে প্যাসেজ থেকে প্যাসেজ যাওয়ার আগে উত্তর পাওয়া যায়। দেখাচ্ছি, আমি এই প্যাসেজ থেকে দেখাচ্ছি। তো প্রথমে আপনি কি করবেন? শূন্যস্থান, এই 5টা প্রশ্নের আনসার দিবেন। শূন্যস্থান কোথায় আছে আপনি কিওয়ার্ড ধরে ধরে বের করেন। এখন তো এটা শূন্যস্থানের ক্লাস না, এটা যেহেতু শূন্যস্থানের ক্লাস না, আমি ডিটেলস আলোচনা করবো কেন। এই দেখেন এখানে লেখা আছে দ্য এমফি থিয়েটার অফ আলস। এই যে এটা কিওয়ার্ড দেওয়া আছে, কিওয়ার্ড ধরে আপনি উত্তর বের করেন। উত্তরটা কোথায় আছে? বি তে আছে, গিয়ে দেখেন। ক্যামব্রিজ 17 টেস্ট 1 প্যাসেজ 2। আপনি বই থেকে এটা প্র্যাকটিস করেন। সো এটা উত্তর শুরু হয়েছে বি তে, উত্তর শুরু হয়েছে সি তে, অর্থাৎ বি আর সি পড়লে আপনি 5টা উত্তর পেয়ে যাচ্ছেন। আপনাদেরকে আমি আরেকটা কথা বলেছিলাম যে প্যাসেজ 2 কখনোই ফুল প্যাসেজকে গুরুত্ব দেওয়ার দরকার পড়ে না। কারণটা কি? কারণ আপনি টার্গেট নিচ্ছেন 10, টার্গেট 13 নিচ্ছেন না। 3টা প্রশ্ন বাদ দিয়েছেন মানে 40% প্যাসেজ বাদ দিলেও চলবে। আচ্ছা, সমস্যা নাই, আমি আছে আর বাট দাওয়াত দেওয়া হয়েছে তুমি আইলে না। আমার দলিলও দিল, আমিও কইলাম দুজন। এমনি দাওয়াত দিছে। আচ্ছা, যেটা বলতেছিলাম, কি যেন বলতেছিলাম, ভুলে গেছি। সো বি আর সি পড়লে কোনো স্টেটমেন্ট ম্যাচিং পাওয়া যায় না, শুধুমাত্র এই 5টা পাওয়া যায়। ওকে ফাইন। এখন বি সি পড়ার পর তারপর কোন প্যারাগ্রাফ পড়বেন? এই দেখেন, এটা প্রশ্ন আপনাকে বলে দিয়েছে ভাই, আপনি ডি নম্বর প্যারাগ্রাফ পড়েন। কেন? এই দেখেন ডি নম্বরে আপনার এই দুইটা প্রশ্ন আছে। সো এটা আপনি কনফার্ম হয়ে গেলেন। বি আর সি কেন পড়েছিলেন? বি আর সি পড়েছিলেন আপনি শূন্যস্থান পাওয়ার জন্য। আপনি বি পড়েছিলেন, বি বি দিয়ে শুরু করেছিলেন কেন? এ দিয়ে শুরু করলেন না কেন? বেশিরভাগ স্টুডেন্ট এই মিস্টেকটা করে, তারা কি করে এ থেকে শুরু করে দেয়।
তাহলে তো সে চালাক হইলো না, সে তো আমার মতো বোকা। সো বি থেকে শুরু করেছে, কারণ বি তে কিওয়ার্ড আছে শূন্যস্থানের, এই জন্য শুরু করেছে। আর শূন্যস্থান পাইতে পাইতে শেষ হয়েছে কোথায়, সি তে, বি আর সি পড়া হয়ে গেছে। এখন কি করব, এখন আমি ডি পড়বো। কেন, আমাকে লিস্ট ওই ডবল এমসিকিউ বলে দিচ্ছে ভাই, আমি আনসারটা হচ্ছে গিয়ে সেকশন ডি তে। এখন প্রশ্নটা আপনাদেরকে পড়ে শোনাই, যেটা আপনাদের কাছে নতুন লাগতে পারে। এটা আমার কাছে, আমি এখন পর্যন্ত এটা সাফাই গাও না, আমি নিজেই আশ্চর্য হয়েছি যে প্রশ্নের মধ্যে প্রশ্নের উত্তর, তাও একটা দুইটা প্যাসেজে না, মিনিমাম 12টা প্যাসেজ অলরেডি বের করছি, এখন আরো কাজ করতেছি। আমার বিছানার উপর অনেক প্রচুর বই রাখা আছে, ওদের বেচারা ঘুমাইতে থাকা মানে। এখন পর্যন্ত 12টা প্যাসেজে বের করছি প্রশ্নের মধ্যে প্রশ্নের উত্তর। এখন এখানে এখানে দেখাচ্ছি আপনাদেরকে, যেটা অনলাইন বেচে অলরেডি দেখাই দিছি। এখানে বলছে when comparing 20th century stadiums to ancient amphitheaters in section D, which two negative features does the writer mention? যখন 20 শতকের স্টেডিয়ামের সাথে প্রাচীন এমফি থিয়েটার মানে মিলনায়তনের সাথে তুলনা করেছিলেন, তখন কোন দুইটা নেগেটিভ ফিচার নিয়ে কথা বলেছেন উনি? অর্থাৎ প্রাচীন এমফি থিয়েটারের সাথে বর্তমান বা 20 শতকের যে স্টেডিয়ামের তুলনা করেছিলেন যখন, তখন নেগেটিভ কথা তিনি কি বলেছেন? এই প্রশ্নটা আপনাদের দেখেন তো, এই প্রশ্ন আর 17 নম্বর প্রশ্নের অর্থ সেম না? রেফারেন্স টু দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ দ্য স্টেডিয়াম বিল্ড ডিউরিং এ সার্টেন এরা। একটা নির্দিষ্ট সার্টেন, আরেকটা জিনিস শিখে রাখি আপনাদেরকে, প্রশ্নের মধ্যে যদি সার্টেন শব্দটা লেখা থাকে, সার্টেন মানে নির্দিষ্ট, নাম উল্লেখ করা থাকে, বলতেছে একটা নির্দিষ্ট যুগে, এরা মানে কি যুগ, নির্দিষ্ট যুগে তৈরি কিছু স্টেডিয়ামের অসুবিধা। একটা নির্দিষ্ট যুগে নির্মাণকৃত স্টেডিয়ামের অসুবিধা কোন প্যারাগ্রাফে আছে? আমার তো প্যারাগ্রাফে যেতে হবে না, আমি তো পেয়ে গেছি প্রশ্নের মধ্যেই। এই যে আমাকে বলে দিয়েছে যে সেকশন ডি তে আছে 20 শতকের স্টেডিয়ামের নেগেটিভ সাইড, আর নেগেটিভ মানে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ। আপনি বই খুলেন, ক্যামব্রিজ 17 টেস্ট 1 প্যাসেজ 2, দেখেন 17 নম্বর প্রশ্নের উত্তর ডি। আমি কিন্তু প্যাসেজে যাই নাই, প্রশ্ন আমাকে উত্তর বলে দিচ্ছে। এখন বলবেন স্যার এটা আমাকে শিখে লাভ কি হইলো? ঠিকই বলেছেন, এটা আমি আপনাদেরকে শিখে লাভ কি হইলো? লাভ একটাই যে আমি সচেতন, এটা আপনাকে প্রমাণ করলাম, এখন আপনি সচেতন। সাথে সাথে এটাও বলছি, এটাই একমাত্র প্যারাগ্রাফ না, অলরেডি 7টা ভিডিও আপলোড দেওয়া আছে, যে প্রশ্নের মধ্যে থেকে প্রশ্নের উত্তর পাওয়া যায়। ইন ফিউচার আরো দিব, আর না ইচ্ছে ভালো ভালো না লাগে দিব না, কেন সবকিছু দিয়ে দিব? সবকিছু দিলে তো মানুষ ভর্তি হয় না, এটা তো প্রবলেম। নাস্তা করি, হ্যাঁ? তার মানে কি দাঁড়াইলো, বি সি ডি এই 3 প্যারাগ্রাফ পড়ার পর আপনি উত্তর কটা পাচ্ছেন? 8টা। আপনার মোট প্যারাগ্রাফ আছে মনে হয় 7টা, 7টার মধ্যে থেকে 3টে পড়েছেন মাত্র, 8টা প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। তো এটাকে বলে হচ্ছে কি প্ল্যানিং। আপনি সিলেক্ট করতে হবে, আপনি খুঁজে বের করতে হবে কোন প্যারাগ্রাফ আগে পড়া উচিত। আপনি এ থেকে যদি পড়েন, আপনি জানেন শূন্যস্থান আপনার বি তে, শুরু করেছেন আপনি এ থেকে পড়া, তার মানে আপনি হচ্ছে কি বুকা, আপনি হচ্ছে হিরো আলম। সো এই প্যাসেজের প্ল্যানিং কিছুটা বুঝাতে বুঝাতে পেরেছি। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, কাজে লাগতে পারে। প্রশ্ন পড়ার আগ পর্যন্ত কখনো ধরে নিয়েন না যে এই প্যারাগ্রাফ ম্যাচিং ডিফিকাল্ট। এই প্রশ্নটা দেখেন, figures demonstrating the environmental benefits of a certain stadium। এখন আমি কি বলেছিলাম, আপনার থেকে আমার মেধা ভালো না, কিন্তু আপনার থেকে আমার অভিজ্ঞতা বেশি আছে। এই যে স্টুডেন্টরা বলে স্যার কিছু পারি না, আমার জন্য কিছু করেন, তাবিজ দেন টুবিজ দেন, এদেরকে নিয়ে বিজনেস করা হয়। কারণ এরা হচ্ছে গিয়ে ভীতু, দুর্বল মানুষকে নিয়ে বিজনেস করা খুব সহজ, কারণ আপনি টাকা দিতে বাধ্য। আপনাকে যদি বলি যে তাবিজ পড়া দিব, 50,000 দিয়ে দেন, আপনি দিতে বাধ্য, কারণ কি আপনি দুর্বল, আপনি পড়ালেখায় দুর্বল, মানসিক ভাবে দুর্বল। বুঝতে পারছেন? সো আস্তে আস্তে এখান থেকে সরে আসেন, স্মার্ট হইতে হবে। স্মার্ট তো শুধুমাত্র চেহারা দিকে স্মার্ট হইলে তো হবে না, আপনি খুব সুন্দর তো কি আসে যায়, একটু জ্ঞান খাটান। আমরা যখন মোটিভেশন দিই স্টুডেন্টকে, শুধু চাপাবাজি, শুধু চাপাবাজি, ছোটবেলায় এই করেছি সেই করেছি, কষ্ট করেছি এই করেছি কিছু পাইনি, এগুলো হচ্ছে সব ভুয়া, দ্যাটস বিজনেস। এগুলো না বললে স্টুডেন্টরা সিম্পিটি দেখাবেন। বুঝতে পারছেন?
এখানে বলেছে ফিগার্স ডেমনস্ট্রেটিং দ্য এনভায়রনমেন্টাল বেনিফিটস অফ এ সার্টেন স্টেডিয়াম। এই প্রশ্ন আমাকে কি বলতেছে জানেন? বলতেছে ফিগার শব্দের অর্থ হচ্ছে কি সংখ্যা, সংখ্যা। সংখ্যার মাধ্যমে বর্ণনা দেওয়া হচ্ছে যে একটা বিশেষ স্টেডিয়ামের কি পরিবেশগত উপকার, যেটা অনলাইন ক্লাসের যারা পড়েছেন আপনারা তো জানেন যে উত্তরটা কি হবে, বা আপনারা আগে পড়েছেন। যারা নতুন বা যারা পরবর্তীতে রেকর্ডেড ক্লাস দেখবেন তাদের জন্য হচ্ছে কি এখানে একটা কথা। ফিগার্স মানে হচ্ছে কি সংখ্যা, চিত্র, ব্যক্তি। তো এখানে বোঝাচ্ছে সংখ্যা। সংখ্যার মাধ্যমে একটা স্টেডিয়ামের উপকারিতা, কিসের উপকারিতা, পরিবেশগত উপকারিতা ব্যাখ্যা করা হচ্ছে কোন প্যারাগ্রাফে। তার মানে এটা এমন একটা প্যারাগ্রাফে আনসার থাকবে যে প্যারাগ্রাফে সংখ্যা উল্লেখ আছে। আপনি প্যাসেজটা খুঁজেন, এই প্যাসেজে শুধুমাত্র বি এবং এফ, বয় মানে বেস্ট ফ্রেন্ড, ব্যালেন্স ফুড, বিএফ, বি আর এফ এর মধ্যে সংখ্যা উল্লেখ আছে, আর কোনো প্যারাগ্রাফে সংখ্যা উল্লেখ নাই। কিন্তু বি আনসার হবে না, কারণ বি তে কোনো স্টেডিয়াম নাই। স্টেডিয়ামের নাম কোথায় আছে? এফ এর মধ্যে আছে। গিয়ে দেখেন ওইখানে 660 660 টন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমতেছে প্রতি বছর। এই দেখেন লেখা আছে, এই দেখেন এখানে একটা স্টেডিয়ামের নাম আছে। আবার এই দেখেন সংখ্যা সহ উল্লেখ করে দিয়েছে যে প্রতি বছর 660 টন কার্বন ডাই অক্সাইড কমতেছে। তাহলে আপনি একটা সংখ্যাও পেয়েছেন, স্টেডিয়ামের নামে পেয়েছেন, পরিবেশের উপকারও পেয়েছেন। প্রশ্ন দেখলেই বোঝা যাচ্ছে যে এটা খুব সহজে পাওয়া যাবে, ফিগার বলে দিয়েছে। এখন দেখেন কোন কোন প্যারাগ্রাফে ফিগার আছে। আপনার হাতে সময় নেই, আপনার হাতে সময় নেই, আপনি দ্রুত খুঁজে দেখেন কোন প্যারাগ্রাফে ফিগার আছে, চিত্র আছে, মানে চিত্র বলতে সংখ্যা আছে। সংখ্যা বি আর এফ এর মধ্যে আছে। সো এফ যখন আপনি দেখবেন তখন আপনার একটা প্রশান্তি বেড়ে যাবে, দ্যাটস ফর ইট। কিন্তু দ্যাটস ফর এনাফ, হ্যাঁ। যখন কোনো প্রশ্ন দেখে আপনার মনে প্রশান্তি চলে আসে, দ্যাটস ফর এনাফ। আচ্ছা, ডায়লগ গুলোর মতো দিতে পারি না। সো দেখেন, চারটা ইনফরমেশন ম্যাচিং এর মধ্যে দুইটা কিন্তু এমনি পেরে গেছেন, আর একটা এরকম আপনি বের করতে পারবেন। চারটার মধ্যে তিনটা পারা যায়। প্র্যাকটিস করেন। আপনি যে এই মানে এমনিতে পেরে যাবেন বিষয়টা তো এরকম না। আপনি তো পরিশ্রম করছেন, আপনি তো স্টুডেন্ট, আপনি তো স্টুডেন্ট। গাঁজাখোর গাঁজা খায়, তার পরিচয় হচ্ছে কি গাঁজাখোর, সে গাঁজা খায় এর জন্য সে গাঁজাখোর। রিক্সা ড্রাইভার রিক্সা চালায় এই জন্য উনি রিক্সা ড্রাইভার। আমি টিচার মানুষ টিচিং করি, প্রমাণ আছে এই জন্য আমি টিচার। কিন্তু আপনারা স্টুডেন্ট, আপনাদের কোনো প্রমাণ নাই যে আপনারা স্টুডেন্ট, কারণ আপনারা পড়েনি না। অথচ আপনারা খালি শুধুমাত্র আফসোস, কেন পারি না, কেন পারি না, বিদেশ যেতে পারি না। আই হেট দিস। সো এই প্যারাগ্রাফ থেকে, এই প্যাসেজ থেকে আপনাদেরকে কি বোঝাতে চাইলাম, যে প্ল্যানিংটা করবেন পারফেক্ট। 3 প্যারাগ্রাফ পরে 8 উত্তর পেয়েছেন, 8টা। তিনটা পেয়েছিলাম, 8টা। তারপরে আবার এই কত নম্বর, 15 নম্বর প্রশ্নটাও সহজ, এটা আছে আপনার এফ এর মধ্যে। তাহলে দেখেন, এটা আপনি খুব বেশি পড়তে হচ্ছে না, অল্প পড়ে কিন্তু আনসার দিতে পারছেন, কারণ প্রশ্ন আপনাকে খুব সুন্দর করে কিন্তু প্রশ্নই বলে দিয়েছে। দ্যাটস ইনাফ ফর আস। তারপরে হচ্ছে কি আপনার এই দুইটা প্রশ্ন। আপনারা যদি দেখেন কম সময়ে, মোট কথা হচ্ছে কি, দেখলেন যে কয়েকটা প্যারাগ্রাফ পড়ার পর, অল্প কয়েকটা প্যারাগ্রাফ পড়ার পর বেশ কয়েকটা প্রশ্ন উত্তর পেয়ে গেছেন আপনি। এরপরে সময় নষ্ট করা উচিত হবে না, এরপরে আপনি ধুমধাম দ্রুত পড়ে আনসার দেন, কারণ আপনার সময় চলে যাচ্ছে। আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন, এলো পাতারি প্র্যাকটিস করা যাবে না, আপনি সময় ধরে উত্তর বের করেন। আপনার উত্তর একটা হয়েছে, দুইটা হয়েছে, তিনটা হয়েছে, জিরোটা হয়েছে, তাতে কিছু আসা যায় না। আপনার প্রশ্নের টাইম ফিক্স রাখতে হবে। আর যারা আজকে থেকে শুরু করেছেন, একদম নতুন, তাদের জন্য টাইমের কোনো লিমিট নাই। আপনি 1 ঘন্টায় একটা প্যাসেজ সলভ করেন, কোনো সমস্যা নেই। সবকিছু একটা স্ট্র্যাটেজিক ওয়েতে নিয়ে আসতে হবে। আপনি আমার কথায় ডিপেন্ড করবেন কেন, আপনি টিচারের কথা ডিপেন্ড করবেন কেন? আপনি নিজে একটা ওয়ে রাস্তা তৈরি করেন না কেন? আপনি নিজে রাস্তা তৈরি করেন। এখন কমার্শিয়াল যুগ, কেউ সত্য কথা বলে না। যে সত্য কথা বলবে তার স্টুডেন্ট আসবে না। যেমন আমি বলছি না যে আমি সবসময় সত্য কথা বলি, কিন্তু আমার স্টুডেন্ট নাই, মাঝে মধ্যে বলে ফেলি। আহ ছোটবেলা থেকে অভ্যাস, মুখ আটকাতে পারি না, তো এই জন্য বলে ফেলি। অনেক স্টুডেন্ট আমাকে নক দিয়ে বলে যে আপনি কত স্কোরের ওয়ারেন্টি দেন। আমার 7 দরকার, ওয়ারেন্টি লাগবে। এখন ওয়ারেন্টি তো দেখি না, আমি তো বলি যে আমি 0 ওয়ারেন্টি দিতে পারবো। কেউ ওয়ারেন্টি নিয়ে জিজ্ঞেস করলে আমি ডিরেক্ট করে দিই যে আমার কাছে ওয়ারেন্টি নেই। ওয়ারেন্টি কোথা থেকে দিব? পরীক্ষা দিবে সে, আর আমি ওয়ারেন্টি দিব? এটা কিন্তু কথা, এটা কি ওয়াইডিসি পরীক্ষা যে আমি তার বদলে প্রক্সি দিলাম? তাহলে এই প্যাসেজ বাদ।
চলেন আমরা, আরো দুইটা প্যাসেজ আছে। 8 নম্বর প্যাসেজ। 8 নম্বর প্যাসেজটা আজকে দুপুরে ক্লাস করিয়েছিলাম, তাই না? আজকে দুপুরে ক্যামব্রিজ 17 টেস্ট টু প্যাসেজ টু। কারণ 17 খুব ভালো একটা বই প্যাসেজ টু এর জন্য। প্যাসেজ ওয়ান এবং টু এর জন্য খুব ভালো একটা বই হচ্ছে কি ক্যামব্রিজ 17, এই জন্য আমি সিরিয়াল নিচ্ছি। আর আগামীকালকে তো ছুটি দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা অনলাইন ব্যাচের সাথে আলোচনা হবে এ বিষয়ে। এখানে কি কি প্রশ্ন আছে? এখানে প্রশ্ন আছে হচ্ছে কি আপনার, কি কি আহ 5টা হচ্ছে কি ইনফরমেশন ম্যাচিং বা প্যারাগ্রাফ ম্যাচিং, 5টা হচ্ছে কি নেম ম্যাচিং, 5টা নেম ম্যাচিং, আর 3টা শূন্যস্থান। তাহলে প্ল্যানিং কিভাবে হবে, আমি 10টা কিভাবে হিসাব করব? প্রথমে আপনি 3টা শূন্যস্থান পাইলেন, তাহলে এখানে আপনার একটা হিসাব আসলো। তারপর নেম ম্যাচিং, নেম ম্যাচিং 4টা, সরি 5টা, 5টার মধ্যে 4টা এমনিতে পারা যাবে। কেন? কারণ নেম ম্যাচিং এর ক্লাসগুলো ফলো করেন, বুঝে যাবেন, কথার উত্তরটা পেয়ে যাবেন। আপনি একজন 4জন ব্যক্তি আছে, 4জনের উত্তর বের করবেন কেন? আপনার 3জনের উত্তর বের করুন, আরেকজনের তো অটোমেটিকলি বেরিয়ে যাবে। এখানে 4জন ব্যক্তির নাম আছে, আপনার প্যাসেজ থেকে 3জন ব্যক্তির স্টেটমেন্ট খুঁজে বের করেন। 4 নম্বর জনকে তো আর বের করতে হবে না। যে কাজটা আমি করেছি, আজকে ক্লাসে দেখিয়ে দিয়েছি, আগেও করে দেখিয়েছিলাম। তাহলে এখানে 4টা আর এখানে 3টা, কটা হলো? 7টা। আর লাগে আপনার 3টা। তো এখান থেকে আপনি বের করবেন 3টা। এখন 3টা কিভাবে বের করবেন? কিভাবে বের করবেন? সো এখানে লেখা আছে রেফারেন্স টু এ টাইপ অফ টমেটো দ্যাট ক্যান রেসিস্ট এ ডেঞ্জারাস ইনফেকশন। এটা ওই প্যারাগ্রাফে আনসার, যে প্যারাগ্রাফে একটা টমেটোর ধরন নিয়ে কথা আছে এবং সে একটা রোগকে দমন করতে পারে, রোগের নাম থাকবে, আবার টমেটোর ধরনের নাম থাকবে। সহজ। 16 নম্বর প্রশ্ন তো সহজ আছে, বলছে এক্সাম্পলস অফ প্লান্টস, ওই সকল গাছের উদাহরণ যেগুলো বর্তমানে চাষ করা হচ্ছে না কিন্তু ভবিষ্যতে এটাকে ফুড সোর্স হিসেবে ব্যবহার করা যাইতে পারে। তাহলে এখানে যে প্যারাগ্রাফে আনসার আছে ওই প্যারাগ্রাফে কিছু গাছের নাম থাকতে হবে, যেটা বর্তমানে চাষ হচ্ছে না, আবার ভবিষ্যতে খাবার হিসেবে ব্যবহার করা যেতে পারে। 18 নম্বর প্রশ্ন সহজে পারা যাবে, লেখছে এ পার্সোনাল রিয়াকশন টু দ্য ফ্লেভার অফ এ টমেটো দ্যাট হ্যাজ বিন জেনেটিকলি এডিটেড। উত্তর যে প্যারাগ্রাফে থাকুক সেখানে একজন ব্যক্তি তার রিয়াকশন দেখাচ্ছে গন্ধ নিয়ে, ঘ্রাণ নিয়ে। বাইরে থেকে মনে হচ্ছে কঠিন, আপনি এই লাইনটা বোঝার পর প্যাসেজে একটু ঘুরে আসেন। হইতে পারে একজন ব্যক্তি রিয়াকশন দেখাইছে, তাও তো ব্যক্তির নাম তো আছেই। প্লাস উনি গন্ধ নিয়ে কমেন্ট করেছেন, স্যান্ড, ফ্লেভার, ফ্র্যাগ্রেন্ট, এগুলো নিয়ে কমেন্ট করেছেন। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, আপনি প্যাসেজের অনুবাদ পারেন না, সমস্যা নেই, প্রশ্নের অনুবাদ আপনাকে বুঝতে হবে। প্রশ্নের অনুবাদ পারেন না, আপনি আইএলটিএস রিডিং এর যোগ্য না। এখন এই কথাটা যদি কারো সাথে মিলে যায়, কিছু করার নেই, এটাই বাস্তবতা। আল্লাহ তো আমাদেরকে বানাইছেন, সবাই কি বেহেস্তে যাবো? যাবো না। দুজকে যাবো, অনেকে যাবো না, আমাদের কর্মের কারণে। তো আপনি ইংলিশ পারেন না এটা বলে কি কেমব্রিজ ইউনিভার্সিটি আপনাকে মার্কস দিয়ে দিবে? দিবেন। আপনি পারেন না, এটা আপনার ব্যাপার। হু কেয়ার্স? আপনি কিভাবে পারবেন, এটা আপনার ব্যাপার। তারা জানে কিছু প্রশ্ন খুব কঠিন, তাদের ইমোশন নাই, তারা এটা বুঝে যে বাঙালি অনেক মানুষ পারবে না, অনেক স্টুডেন্ট এটা উত্তর দিতে পারবে না, তো তাদের কিছু আসে যায় না। তুমি না পারলে, আমি না পারলে তাদের কি আসে যায়? কেউ না কেউ তো পারবে। আচ্ছা, তো এখানে হিসাব করলে আমরা 10টা উত্তর পেয়েছি কিভাবে? আমরা নেম ম্যাচিং এখানে গুরুত্ব দিব বেশি, কারণ নেম ম্যাচিং আসলেই সহজ। তারপর হচ্ছে কি, এখানে শূন্যস্থান পাইলাম 3টা। এবং কোন প্যারাগ্রাফকে আগে গুরুত্ব দিবেন, কোন প্যারাগ্রাফকে পরে গুরুত্ব দিবেন, এটা তো বাকি আছে, এটা বুঝিয়ে দিয়ে। আপনি একটা নাম, এমন একজন নামকে সিলেক্ট করেন যে নামটা সবচেয়ে কম রিপিট হয়েছে বা যার আশেপাশে লেখা কম। তো এই হিসাব করলে যদি আপনাদেরকে আমি বুঝাই, সংক্ষিপ্ত বুঝিয়ে দিচ্ছি, সবচেয়ে কম রিপিট হয়েছে এবং যা সবচেয়ে কম লেখা আছে, জনাথন জনস, 2 নম্বর অপশন নিয়ে। এই 2 নম্বর অপশনটা, এই এই ব্যক্তির লেখা মাত্র এতটুকুই, শেষ। অর্থাৎ এতটুকু পড়লে আপনি একটা প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। আবার যেহেতু এই প্যারাগ্রাফটা টাচ করে ফেলেছেন, পুরোটাই পড়েন কেন? এই প্যারাগ্রাফে আপনার কি আছে? ইনফরমেশন ম্যাচিং থাকতে পারে। তো যখন আপনি এই প্যারাগ্রাফটা ফুল পড়বেন, আপনি 3টা প্রশ্ন উত্তর পাবেন। সংক্ষিপ্ত বলে দিলাম, কারণ এটা আসলে ফুল ক্লাস না, তো এই জন্য।
সো এক ই পড়ছেন কেন? আপনি ই কেন পড়েছিলেন? বক্কর মিয়া বলে দিয়েছিল এই জন্য? নো। আপনি ই পড়েছেন যুক্তিসঙ্গত ভাবে। আপনি এমন একটা নাম সিলেক্ট করেছেন যে নামের আশেপাশে লেখা কম, বা যে নামটা রিপিট কম হয়েছে। তো যার নাম রিপিট কম হয় বা যার আশেপাশে লেখা কম তাকে কিন্তু সহজে বের করা যায়। তো আপনি স্টেটমেন্ট ম্যাচিং, নেম ম্যাচিং বের করতে গিয়ে আপনি আরো স্টেটমেন্ট ম্যাচিং পেয়ে যাবেন একটা, নেম ম্যাচিং পাবেন আরো দুইটা। এখানে তো ই থেকে পাইছেন কয়টা? চারটা প্রশ্ন। এরপরে কোন প্যারাগ্রাফে যাবেন আপনি? এরপরে কোন প্যারাগ্রাফে যাবেন আমি আপনাকে বলে দিই। যে কোনো প্যারাগ্রাফ পড়েন আপনি, কিন্তু বি পড়বেন না। কারণ কি? বিতে কোনো ব্যক্তির নাম নাই। তো যেখানে আমার ইয়ে নাই, স্বার্থ নাই, সেখানে আমি কেন যাবো? আমরা প্যারাগ্রাফ, এমন একটা প্যারাগ্রাফ টাচ করবো যেখানে আমার স্বার্থ আছে, রাইট? এমন একটা প্যারাগ্রাফ টাচ করবো যেখানে আমার স্বার্থ আছে। তো এখানে তো স্বার্থ নাই, বিতে তো নাই। আচ্ছা, এখন এখানে 6 নম্বর প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে, 6 নম্বর প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে যে এখানে একটা ভিটামিন সি লেখা আছে। আবার এই ভিটামিন সিটা কোথায় আছে এটা খুঁজে বের করলে একটা জিনিস বোঝা যাবে, যে সর্বশেষ শূন্যস্থানটা কোথায় আছে। আপনারা কি মনে করেন সহজে খুব মানে ইজিলি বংচং করলে আইএলটিএস এ রিডিং এ খুব মার্কস তোলা যাবে? ইম্পসিবল। এই যেগুলো আপনাকে শেয়ার করতেছি এগুলো আমি আপনাকে কষ্ট শেয়ার করতেছি, যে কষ্ট করে করে এগুলো স্ট্র্যাটেজিগুলোকে উপস্থাপন করতে হয়। এই যে অনেক ভালো ভালো টিচার অনলাইনে আছেন, ওনারা যে পড়ান, আপনারা একটা জিনিস মনে করবেন, কেন এত টাকা নিচ্ছেন ওনারা? আমি না হয় ছোট টিচার, আমি কম ফি নেই। তো যারা বেশি নিচ্ছে কেন নিচ্ছে? এরা গবেষণা করেছে, এগুলো নিয়ে কাজ করেছে প্রচুর। আপনাকে একটা জিনিস দেওয়ার জন্য সে অনেক কাজ করতে হয়েছে। কিছু কিছু টিচার আছে, এটাও বলে রাখো, কিছু কিছু টিচার আছে ফ্রড। কিছু কিছু এরা আন্তাজি এসে বলবে দেন লাগাই থাকলে নট গিভেন, দেন থাকলেই নট গিভেন, এরকম কিছু ফাও উদাহরণ দিবে। রাইটিং এ বলবে ফ্রেজ ইডিয়ম ইউজ করলে রাইটিং এ বলে মার্কস দেয় না। কোথায় থেকে এগুলো নিয়মগুলো এনে দিয়ে দিবেন? এরা হচ্ছে কি অনেকটা ভন্ডর মতো, ওই যে যেন বলে আমাদের এই ইসলামিক নিয়মে যে বিদাত বলে না, এটা বিদাতের মতো। এগুলো ফলো করবেন। আপনার কেমব্রিজ কি বলে সেটা দেখেন। আইএলটিএস এর গার্জিয়ান হচ্ছে কি কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস, ওনারা কি বলেন সেটা দেখেন। আমি কি বললাম এটা ফলো করবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো আপনি 26 নম্বর প্রশ্ন পাইছেন কোথায়? যাই দেখি 26 নম্বর ভিটামিন সি রে কোথায় আছে। ভিটামিন সিটা আছে আছে হচ্ছে কি আপনার সি নম্বর প্যারাগ্রাফে। এই দেখেন সি নম্বরের লাস্টে ভিটামিন সি আছে। এখন আপনি চাইলে ভিটামিন সি পড়তে পারেন, আপনি ডি প্যারাগ্রাফ পড়তে চান পড়েন, কোনো সমস্যা নেই। তবে বি পড়বেন না। বিতে কোনো ব্যক্তির নাম নাই। এ আগে পড়বেন না, এ আগে পড়বেন না। ডি পড়তে পারেন, কারণ ডি, এই যে জয়েস বান ইক, এই ব্যক্তি, এই ব্যক্তির নাম এই প্যারাগ্রাফে একবার আসছে, আর কোথাও আসছে না। তাহলে এই ব্যক্তির স্টেটমেন্ট পাওয়ার জন্য আপনি পড়তে পারেন। মোট কথা আপনার জার্নিটা ডিপেন্ড করবে, আপনি কোন প্যারাগ্রাফে কতটুকু সময় দিবেন, এটা ডিপেন্ড করবে আপনার হাতে মোট কি পরিমাণ সময় আছে। আর এগুলো বাসায় বসে বসে আপনি প্র্যাকটিস করে করে সেটেল করেন। আমরা কি চাইলে কি সবকিছু বুঝিয়ে দিতে পারবো আপনাকে? সবকিছু শিখিয়ে দিতে পারবো? ইচ্ছা তো অনেক কিছু শিখিয়ে দেওয়ার, ইচ্ছা হয়তো মাঝে মধ্যে আপনার মাথায় গুলিয়ে দেওয়ার, অন্তত তো টাকা না পাই থ্যাঙ্কস তো পাবো। অনেকে তো প্রচুর থ্যাঙ্কস দেয়, ইউটিউবে প্রচুর থ্যাঙ্কস দেয়, মাঝে মধ্যে দুই একজন গালিও দেয়। হ্যাঁ, মাঝে মধ্যে গালি দেয়। সেদিন একজন অ্যাড নিয়ে আমাকে একটা গালি দিল, বাজে একটা গালি দিল যে অ্যাড। তো বেচারা মনে হতো বা জানে না অ্যাড কিন্তু আমরা মনিটাইজেশন অন করে দিই, গরিব মানুষ আমি চলবো কিভাবে এখান থেকে? হ্যাঁ, এটা ও কথাটা ঠিক বলেছে। ও আমাকে বলেছে অ্যাড না বেচে খেয়ে গু খান না কেন, এরকম কাঁচা ভাষায় বলেছে। ওর কথা ঠিক আছে কিন্তু। তো আমারও মাঝে মধ্যে একটু দুঃখ প্রকাশ করতে মনে মনে হয় যে তার বাবার টাকা দিয়ে আমি চলতেছি, এত টাকা সে আমাকে দেয়। আমি অ্যাড সবগুলোতে অ্যাড অন করে দিয়েছি, এটা সত্য। অ্যাড অন করে দিয়েছি কেন? যে একটু একটু করে যদি আসে তাহলে হয়তো বা কোনো এক সময় এখানে আহ একটা অ্যামাউন্ট আসতে পারে। খুবই কম দেয়। কিন্তু একটা ভিডিওতে কয়বার অ্যাড রান করবে এটা আমি জানি না। এটা এটা ইউটিউবের কর্তৃপক্ষ যারা এক্সপার্ট তাদেরকে জিজ্ঞেস করে দেখে। এটা এটা আমার খুব করণীয় না। আমি শুধুমাত্র অ্যাডটা অন করে দিয়ে দিচ্ছি, আর কিছু না। আচ্ছা, তো ঠিক আছে, মাঝে মধ্যে মানুষকে কটাক্ষ করা যায়, কিন্তু বাজে এত বাজে কমেন্ট না করাই ভালো। অনেকে সে যে কমেন্টটা করেছে আমি রাগ করিনি, কিন্তু তার ভাষাটা খারাপ হয়েছে, সে আইএলটিএস ভালো করতে পারবে না। যে এই কমেন্টটা করেছে গিয়ে দেখবেন সে আইএলটিএস ভালো করতে পারবে না, কারণ তার কমেন্টে সে লিখতে পারতো অন্যভাবে, যে আপনি অ্যাড এরকম দিচ্ছেন কেন।
সে ডিরেক্টলি বলেছে এর দিক না দিয়ে গু খান না কেন, তাহলে সে এরকম কাঁচা বাসা ইউজ করেছে, সে কি আইএলটিএস ভালো করতে পারবে? আনস্মার্ট একটা মানুষ পারবে? পারবে না। আমি মাইন্ড করিনি, কিন্তু তার ক্ষতি হবে, এটা তার বলা উচিত হয়নি। হ্যাঁ, অ্যাড বিরক্ত লাগে, এটা ঠিক আছে, কিন্তু আমরা তো অ্যাড যে রান করি, আপনাদের বুঝতে হবে আমি যে কতটা ক্লাস দিয়েছি, অনেক ক্লাস দিয়েছি। তো আমি এগুলোর বিনিময়ে তো স্টুডেন্টের কাছ থেকে কিছু নিচ্ছি না। তো আমার তো ইনকাম সোর্সটা লিমিটেড, তো এখান থেকে যদি আমার কিছু আসে, আমি তো এভাবে চিন্তা করবো যে আমার একটু যদি চলে, আমি যদি নিজে কিছু চালাতে পারি। এটা তো খারাপ দৃষ্টিতে দেখলে তো হবে না। তাছাড়া আমি তো এরকম বলিনি যে আপনি আমাকে, আমার চ্যানেলটাকে দেখতেই হবে, অন্য কোথাও যাবেন না। আচ্ছা যাই হোক, অন্য বেদরকারি কথা বলে ফেলেছি, এটা পার্সোনাল কথাগুলো না বলাই উচিত আপনাদেরকে সতর্ক করার জন্য। কারো বিষয়ে কমেন্ট করলে বুঝে করবেন, ধরুন কষ্ট পেতে পারে, আমি তো করি না আপনাদের নাম, আপনারা আরেকজনের নামে করবেন কেন? আচ্ছা, তো এই প্যারাগ্রাফে আমি সংক্ষিপ্ত যেটা বলতেছিলাম, এই প্যারাগ্রাফে আপনি শূন্যস্থান আর একটা পেয়ে যাবেন, যেহেতু এটা ফুল প্যাসেজের ক্লাস না। আমি সংক্ষিপ্ত বলতেছি, সি নম্বর টাচ করলে আপনার লাভ হচ্ছে কি, আপনি শূন্যস্থান একটা পাচ্ছেন, আপনি ওই যে স্টেটমেন্ট একটা পাবেন, ওই যে পার্সোনাল রিয়াকশন নিয়ে একটা স্টেটমেন্ট পেয়ে যাবেন, এই লাইনে দেওয়া আছে। আবার একটা রোগ যে কমায়, এই যে একটা রোগের যে যেটা আছে সেটাও পেয়ে যাবেন। অর্থাৎ এখানে ইনফরমেশন ম্যাচিং আছে, মানে প্যারাগ্রাফ ম্যাচিং আছে দুইটা এখানে, আর শূন্যস্থান আছে দুইটা। আপনার 25 নম্বর শূন্যস্থান এই লাইনে দেওয়া আছে, আপনি বাসায় বসে বের করেন। আমি প্ল্যানিং শেয়ার করছি, উত্তর বের করতে হবে কিভাবে, উত্তরটা কি সেটা আমি বের করে দিব, ওগুলো আলাদা ক্লাস। আপনি এখন প্র্যাকটিস করে দেখেন যে সি নম্বর স্যার নিলেন কেন। কারণ সি নম্বরে আমি শিওর জানি যে এখানে ভিটামিন সি আছে, আমার একটা শূন্যস্থান আছে। আর এই শূন্যস্থান বের করতে গিয়ে দেখলাম যে এখানে একজন ব্যক্তি তার স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, প্যারাগ্রাফ ম্যাচিং একটা আছে। আবার এখানে একটা রোগের নাম আছে, আর একটা প্যারাগ্রাফ ম্যাচিং আছে। সেখানে প্যারাগ্রাফ ম্যাচিং এ দুইটা শূন্যস্থান দুইটা, তার মানে সি আর এই পরে আপনি উত্তর পাবেন কয়টা? 8টা। দেখছেন, আপনার 13টা প্রশ্নের মধ্যে আপনি দুইটা প্যারাগ্রাফ পড়ে 8টা প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন, এটা প্ল্যানিং এর কারণে। এরপরে আপনি যতটুকু সময় আছে ওই সময়গুলোকে কাজে লাগিয়ে আপনি চেক আপ করেন, যেখানে সময় দিতে পারবেন সেখানে সময় দেন, যে প্যারাগ্রাফ সময় দিতে পারবেন ওই প্যারাগ্রাফ সময় দিন। এই হচ্ছে কি আমাদের মোট প্যারাগ্রাফের যে প্ল্যানিং। প্যারাগ্রাফের প্ল্যানিংটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্যাসেজ টু। দেখেন আপনি যাদের টার্গেট 6, তারা প্যাসেজ 3 তে মার্কস তুলতে পারবেন না, নিশ্চিত থাকেন। আপনি মক টেস্টের প্রশ্নকে ফাইনাল প্রশ্ন নিয়েন না, মক টেস্টের প্রশ্ন আমার কাছে মক টেস্টের প্রশ্ন আছে, আমি নিজে $4 দিয়ে কিনেছি। তো আমি জানি মক টেস্টের প্রশ্ন কিরকম আর ফাইনাল পরীক্ষার প্রশ্ন কিরকম, ডিফারেন্সেস। মক টেস্টে দেখবেন প্যাসেজ 1 অনেক সময় কঠিন থাকে, কিন্তু ফাইনাল পরীক্ষায় প্যাসেজ 1 সহজ, 2 একটু ডিফিকাল্ট, 3 আর একটু ডিফিকাল্ট। সো আপনার মার্কস তুলতে হবে প্যাসেজ 1 এবং 2 তে। 1 তো পারেনি, অনেকে একটু প্র্যাকটিস করলে 1 পারে, কিন্তু 2 তে এসে থেমে যায়, কারণ কি? ওই যে প্ল্যানিং মিস্টেক। আচ্ছা, সো এভাবে আপনি কি করবেন, এই প্যাসেজের বেলাও আপনি 10টাকে টার্গেট দিবেন, তাহলে কয়টা পাইলেন এখানে দেখেন। আমরা কিন্তু হিসাব করে দেখিয়ে দিয়েছি, 3টা শূন্যস্থান, 4টা আপনার নেম ম্যাচিং আর 3টা প্যারাগ্রাফ ম্যাচিং, মোট আপনার 10টা হয়ে গেছে। এই যে 9 নম্বর টাইপটা 7 নম্বর টাইপের মতো সমান। এটা ছিল আজকে আমার ফুল ক্লাসের আলোচ্য বিষয়, তবে আমার সময় নাই, আমি আজকে এটাকে পড়াবো না। এটা অনলাইন ক্লাসে, অনলাইন ব্যাচে 23 নম্বর ক্লাস করাবো এটা দিয়ে। অনলাইন ব্যাচের যে 28টা ক্লাস তো আমাদের রানিং আছে, 28টার মধ্যে কটা গেল আজকে? 22টা। বাকি রইলো কয়টা আরো? 6টা। এই 6টার মধ্যে এটাও থাকবে। এটা প্ল্যানিংটা এরকম। ওই কি কি আছে এখানে, তবে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই আমি। আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখিয়ে দিয়ে, একটুকে দেখিয়েছি প্রশ্নের মধ্যে যে প্রশ্নের উত্তর থাকে, এখানেও আরেকটা প্রশ্নের মধ্যে প্রশ্নের উত্তর আছে, আরেক জায়গায় দেখাচ্ছি আমরা। আপনাকে দেখাচ্ছি যে প্রশ্নের মধ্যে প্রশ্নের উত্তর থাকে, দেখাই, দাঁড়ান একটু দেখাই, কারণ এটা আমার পরবর্তী ব্যাচে, মানে পরবর্তী লেকচার এটা দিয়ে দিব, ফুল আলোচনা আমি করতেছি। এই প্যাসেজে দুইটা প্রশ্নের উত্তর প্রশ্নের মধ্যেই দেওয়া, দুইটা প্রশ্ন উত্তর প্যাসেজে না গিয়ে পাবেন আপনি। 24 নম্বর প্রশ্নটা আমি আপনাদেরকে পড়ে শোনাই। Dash is the best known of animals suffering habitat loss as a result of spread of palm oil plantation. লাইনটার অনুবাদ বুঝেন। The dash is the best known animal.
মানে এখানে আনসারটা হবে একটা প্রাণীর নাম। এই প্রাণীটাই সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে মানুষ চিনে। মানে এই প্রাণীটাকে সাফারিং হ্যাবিটেট লস, বাসস্থান, মানে তার বাসস্থান ধ্বংস হয়ে গেছে, অর্থাৎ বাসস্থানের অভাবে সে সাফার করতেছে অ্যাজ রেজাল্ট অফ স্পিড অফ ওয়েল পাম প্লান্টেশন। অর্থাৎ এই যে পাম ওয়েল, আমাদের পাম অয়েল একটা তেল আছে না, এই তেলের গাছের প্রসারণের কারণে একটা প্রাণী তার বাসস্থান হারিয়ে ফেলছে। আপনাকে প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে কোন প্রাণী। এখন এই প্রশ্নের উত্তর আপনি যে প্যারাগ্রাফে পাবেন, এই প্রশ্নের উত্তর আপনি যে প্যারাগ্রাফে পাবেন, এই একই প্যারাগ্রাফে আরেকটা প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। এই দেখেন, এক্সাম্পলস অফ ক্রিয়েচার্স ব্যাডলি এফেক্টেড বাই দ্য এস্টাবলিশমেন্ট অফ পাম অয়েল প্লান্টেশন। দেখেন এই লাইন আর 24 নম্বর প্রশ্ন সেম। এখানে বলেছে কোন কয়েকটা ক্রিয়েচার, কয়েকটা প্রাণী, কয়েকটা জীব যেগুলো খুব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কার কারণে, এই পাম গাছের প্রসারণের জন্য। সেম কথাটা 24 নম্বরে বলেছে। সো আপনার 20 নম্বর বের করতে হবে না, আপনি 24 নম্বর বের করেন। 24 নম্বরে আনসার দেওয়া আছে বি তে, আপনার আনসারটা হচ্ছে গিয়ে 20 নম্বরের আনসার বি। দেখি আমি একটু শিওর হইনি, তারপর আমি না আন্তাজি বলার দরকার নেই, দেখি কোথায় আছে এটা আনসার। না, সি সি সি, প্রাণীর নাম কোথায় আছে দেখেন। এই দেখেন, এখানে পড়ে দেখেন কিছু প্রাণী বিপন্ন হয়েছে, অসুবিধায় পড়েছে পাম গাছের জন্য। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে একটা প্রাণী, ওই দেখেন সুমাত্রান ওরাঙ্গুটান। এটা হচ্ছে আপনার 24 নম্বর প্রশ্ন। আর এই লাইনে কিন্তু আপনার কোথায় আছে 20 নম্বর প্রশ্নের উত্তর আছে। কিন্তু আপনি কিন্তু উত্তর বের করছেন 24 নম্বর, কারণ আপনাদেরকে আগে বলেছি শূন্যস্থানটাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য। শূন্যস্থান আপনি বের করেছেন, অটোমেটিকলি আপনার একটা কি বেরিয়ে গেল, ওই কি যেন বলে, ইনফরমেশন ম্যাচিং বা প্যারাগ্রাফ ম্যাচিং। তাহলে এগুলো আপনি কিভাবে পাচ্ছেন বা এগুলো আমরা কিভাবে বের করছি? সচেতনতা থাকার কারণে। আপনার সচেতন থাকতে হবে। রিডিং আপনি এমনিতে মার্কস তুলতে পারবেন। এই ক্লাসটাতে, এই ক্লাস বলতে এটা আসলে গল্প, এই গল্পতে যা আলোচনা হয়েছে দেখেন, আমার কথার কোনো এমন কোথাও কোনো নতুন কিছু বললাম কিনা যেটা আগে কখনো আপনি শুনেননি। যদি শুনে থাকেন যে এই জিনিসটা নতুন, এটাকে এখন আমলে নেন, প্র্যাকটিস করেন, পারেন না যদি অন্য কোনো মেথড আপনি ফলো করেন। এখন আরেকটা কথা এখানে বলে দিই, এই প্যাসেজে কি কি প্রশ্ন আছে। আপনার পাঁচটা, ছয়টা, 7টা ইনফরমেশন ম্যাচিং, প্যারাগ্রাফ ম্যাচিং আছে 7টা। 7টা থেকে অনায়াসে 5টা পারা যাবে। এই দেখেন 18 নম্বর প্রশ্ন যে কেউ পারবে। ফিগার্স ইলাস্ট্রেটিং দ্য র্যাপিড এক্সপানশন অফ দ্য পাম অয়েল ইন্ডাস্ট্রি, পাম অয়েল ইন্ডাস্ট্রি যে দ্রুত বাড়তেছে সংখ্যার মাধ্যমে প্রকাশ করেছে। তো দেখেন আরেকটা প্রশ্নে কিন্তু আপনি ফিগার শব্দ তো শিখেছেন, একটু আগে শিখেছেন। ফিগার শব্দ তো চিত্র, সংখ্যা, ব্যক্তি। সংখ্যার মাধ্যমে পাম অয়েল গাছের যে দ্রুত বৃদ্ধি হচ্ছে এটা কোথায় প্রকাশ করেছে? সম্পূর্ণ প্যাসেজ পড়ে দেখেন, একটা মাত্র সরি দুইটা মাত্র প্যারাগ্রাফ আছে যেখানে সংখ্যা নিয়ে আলোচনা করেছে। দুইটা মাত্র প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ নম্বর বি আর প্যারাগ্রাফ নম্বর সম্ভবত এফ, সম্ভবত দেখে নিই আমি। জি, এই দেখেন জিতে লেখছে 12 মিলিয়ন, আর ওইখানে দেখবে 60 মিলিয়ন বি নম্বরে। আনসারটা হচ্ছে বি নম্বর, কারণ জি নম্বরে কোনো এই পাম অয়েল গাছের যে বৃদ্ধি হয়েছে, ইন্ডাস্ট্রি বৃদ্ধি হয়েছে এরকম কিছু কথা বলে নাই। তো দেখেন প্রশ্ন কঠিন, কিন্তু আপনি কঠিন মনে করে কি করেছেন, একে দূরে ফেলে দিয়েছে। এটা হচ্ছে কি আপনার বোকামি। প্যাসেজ টুতে কিছু কিছু প্রশ্ন থাকে যে দেখলে মনে হয় যে পারা যাবে, এই জন্য এই প্রশ্নকে দেখতে হয়, প্রশ্নকে আপনি ট্রাই করতে হয় উত্তর বের করার। আর একটা জিনিস আপনাদেরকে দেখাতে পারি আমি, আর একটা জিনিস আপনাদেরকে দেখাতে পারি। ডিসক্রিপশন অফ এন অর্গানাইজেশন হুইচ কন্ট্রোলস দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ পাম অয়েল প্রোডাকশন, একটা অর্গানাইজেশনের বর্ণনা যেটা কি করে পাম গাছের প্রোডাকশনকে কন্ট্রোল করে। সম্পূর্ণ প্যাসেজ পরে দেখবেন একটা মাত্র প্যারাগ্রাফ আছে যেখানে একটা কি নিয়ে কথা বলেছে, একটা সংস্থা নিয়ে কথা বলেছে, মাত্র একটা সংস্থা নিয়ে। আর এই সংস্থা নিয়ে আরেকটা প্রশ্নে আলোচনা আছে, সেটা হচ্ছে গিয়ে 21 22-এর ডবল এমসিকিউ আরএসপিও। আপনি প্যাসেজ খুঁজে দেখেন আরএসপিও শুধুমাত্র আছে কোথায়, জিতে। তার মানে জিতে যদি যান তাহলে 3টা প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছে। এখন আপনি বলবেন যে স্যার আপনি আগে থেকে উত্তর জানলেন কিভাবে? ধরলাম আমি আগে থেকে জানি নাই, কোনো সমস্যা নেই, আপনি প্যাসেজ পড়ে পাচ্ছেন। প্রশ্ন থেকে যে প্রশ্ন পাওয়া যায় আমি আপনাকে দেখিয়ে দিয়েছি, আগে আলাদা ক্লাস করে দেখিয়েছি, এখনো হালকা একটু উদাহরণ দিলাম। প্রশ্ন থেকে প্রশ্ন পাওয়া যায় যদি আপনি একটু সতর্ক থাকেন। অর্থাৎ এই প্যাসেজে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ কোনটা? জি নম্বর। কেন জানেন? এই দেখেন 25 নম্বর প্রশ্নতেও আরএসপিও দেওয়া আছে।
এই আরএসপিও নিয়ে আলোচনা শুধুমাত্র জিতেই আছে। তার মানে 21-22 প্রশ্নের উত্তর কোথায়? জিতে। 25 নম্বর প্রশ্নের উত্তর কোথায়? জিতে। আবার এই কাছাকাছি আরেকটা প্রশ্ন আছে কি, আপনার ইনফরমেশন ম্যাচিং। সো জি পড়লে আপনি চারটা প্যারাগ্রাফে চারটা প্রশ্নের উত্তর পাচ্ছেন। অর্থাৎ প্যাসেজ টুটা আপনাকে এমন ভাবে সাজিয়ে দিয়েছে যে এখানে কিছু এমন কিছু প্রশ্ন আছে যেগুলো ইজিলি বের করা যায়, কিন্তু আপনি কি ধরে নিয়েছেন প্যাসেজ টু কঠিন, প্যাসেজ টু আমি পারবো না, এলোপাথারি আনসার দিচ্ছেন, সময় নষ্ট করছেন। আর এই এই ঝামেলা থেকে আপনাকে একটু হালকা একটু ওষুধ দেওয়ার জন্যই আমার আজকের এই রং তামাশা। সো আমার আলোচনা মোটামুটি সমাপ্ত। তো আমার কথার সামারিটা কি, যে প্যাসেজ টু প্ল্যান করতে হবে। প্যাসেজ টুতে আমি 10টা টার্গেট নিব, যাদের যাদের মেধা বা যারা বেশি গরিব তারা 9টা টার্গেট নেন, দরকার নেই 10টা। যখন আপনি দ্রুত 10টা কম প্যারাগ্রাফ পরে 10টা আনসার দিয়ে দিবেন, 9টা আনসার দিয়ে দিবেন, বাকিগুলোকে আনতাজি দিয়ে দেন, খুব দ্রুত আনসার দিয়ে দেন। ঠিক আছে? সো আর অনুবাদের ক্ষেত্রে একটা জিনিস বলি, একটা প্যাসেজের সম্পূর্ণ অনুবাদ আমিও পারি না, এটা মানে স্বইচ্ছায় বারবার আমি স্বীকার করি। তো এখানে তো আমার লস নাই। একটা প্যাসেজে সর্বোচ্চ আমি 80% অনুবাদ করতে পারবো। কিছু কিছু প্যাসেজ আছে যেগুলোর বিষয়বস্তু সহজ, পাম গাছ নিয়ে গবেষণা, আপনি কিভাবে জানবেন? বিরক্ত বিরক্ত বোধ যেটা, এটা নিয়ে গবেষণা করছে, এখানে সম্পূর্ণ প্যাসেজ গুলো গবেষণার বিষয়, তো সাইন্টিফিক বিষয়। তো যে সকল স্টুডেন্টরা 9 পাচ্ছে, 8.5 পাচ্ছে, তারা হচ্ছে কি জ্ঞানী, শুধু ইংরেজিতে জ্ঞানী না, তাদের বিষয়ভিত্তিক জ্ঞান খুব বেশি। তো আপনি আমি বিষয়ভিত্তিক জ্ঞান, মেয়েদেরকে খেলাধুলা নিয়ে জিজ্ঞেস করেন, ক্রিকেটের ক বুঝে না ভালো করে, অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে রান্নার র বুঝে না। তো আবার সে রান্না নিয়ে যখন আইএলটিএস স্পিকিং এ আসবে, রাইটিং এ আসবে, তখন সে কি উত্তর দিবে? পারবে না। বিষয়ভিত্তিক জ্ঞানটা খুবই জরুরি। এটা লিসেনিং বলেন, রিডিং, রাইটিং, স্পিকিং সব ক্ষেত্রে জরুরি। কিন্তু আমরা বিষয়ভিত্তিক জ্ঞান কখনো ইনক্রিজ করি না। আমাদের আমাদের কাজই হচ্ছে গিয়ে তাবিজ, টাকা দিয়ে তাবিজ কিনি, ওয়ারেন্টি যুক্ত সার খুঁজি, খুঁজেন। আমার কাছে অন্তত এই ভিডিও দেখার পর কেউ আমাকে পরামর্শের জন্য কোথাও নক দিন, আমি গালি দিব। আমি ক্লান্ত, কারণ স্টুডেন্ট আমার ইমোশন নিয়ে অনেক অনেক স্টুডেন্ট খেলেছে, আমি আর এই জন্য স্টুডেন্টদেরকে আমি এক্সট্রা পরামর্শ দেওয়ার জন্য সময় দিতে পারবো না। নিজের ইগোটা ঠিক রাখতে হবে, নিজের ইমেজ ঠিক রাখতে হয়। কেউ যদি ফোনে যদি পরামর্শ খুঁজে, আমি দেখেছি, বাস্তবতা তুলে ধরলাম, কেউ যদি ফোন দিয়ে পরামর্শ খুঁজে আর তাকে যদি 5-6 মিনিট টাইম দেয়, সে মনে করে স্যার সস্তা, দেখা যায় যে তার একটা ইয়ে হয়ে গেছে, আমি তার ভাইয়ের মতো, মানে তাকে সবসময় আমার ফ্রি থাকতে হবে, তাকে আমি পরামর্শ দিতে হবে। সো কি করে সেটাকে নেগেটিভলি ধরে। তো আপনাদের পরামর্শ সব আমি ইউটিউবে দিয়ে দিয়েছি। যারা আমার ব্যাচের স্টুডেন্ট তাদের জন্য আলাদা হিসাব, যারা আপনার ইউটিউবের স্টুডেন্ট তারাও কিন্তু আমার স্টুডেন্ট, এবং আই রেসপেক্ট ইট এজ এ ফ্যামিলি মেম্বার্স। আমি যতটুকু পারি চেষ্টা করি, কিন্তু এই পিছে ছুটাছুটি বাদ দেন, নিজের কাজ নিজে করেন। অনুবাদ বুঝতে হলে আপনাকে শব্দ অর্থ ডেভেলপ করতে হবে, করতেই হবে, করতেই হবে। শর্টকাট কোনো ওয়ে নাই। শর্টকাট আপনি 4.5 পেতে চান, পাবেন। এটা এই ক্ষেত্রে কাউকে টাকা দিয়ে করতে হবে না, আপনি নিজে নিজে নিজেই পারবেন। একটা প্যাসেজ সলভ করার পর প্যাসেজ থেকে নতুন ইয়ে করবেন, নতুন কত শব্দ অর্থ শিখছেন লিখবেন, বিশেষ করে প্যাসেজ 1, প্যাসেজ 1 এর ফুলটা ভালো করে পড়বেন, ভালো করে শব্দ অর্থ শিখবেন। এখন সব প্রশ্নের উত্তর ইউটিউবে দেওয়া আছে, সব প্রশ্নের উত্তর অনলাইনে দেওয়া আছে, আপনি যেটা পাচ্ছেন না আপনি অনলাইনে সার্চ করেন, পেয়ে যাবেন, এক্সপ্লেনেশন ব্যাখ্যা দেওয়া আছে। এত ভয় পাওয়ার তো কিছু নেই, কাজ করতে হবে। আগের দুনিয়াটাকে আগের মতো নাকি, এখন তো কত ফ্ল্যাট হয়ে গেছে। এখন তো দেখেন না, টি20-তে প্রতি ম্যাচে 200+ হচ্ছে, আগে 150 রানও হয় নাই। তো পৃথিবী ইজি হয়ে গেছে, আপনি শুধুমাত্র বোকা রয়ে গেলেন। বোকা না, আপনার চোখে স্বার্থ, মানে যে মানুষ ব্রেন কিনে নিয়ে ইচ্ছে তো, অমুক বলল যে অমুক ওই বই পড়লে হয়ে যাবে, ওই স্যারের কাছে গেলে হয়ে যাবে, এইসব বাদ দেন। আপনি আমার লেকচারও দেখার দরকার, এই লেকচার দেখার পর আর কোন লেকচার দেখেন না। আমি তো আজকে তো ইনসাল্ট বেশি করছি, সুযোগ পাইছি অনেকদিন পর। আপনি আমার ক্লাসও দেখেন না, কারো ক্লাস দেখার দরকার। আপনি নিজে নিজে মেথড তৈরি করেন, নিজের পায়ে দাঁড়ান। কারণ ইংলিশটা একটা ভাষা, এটা সম্পূর্ণ নিজের, এটা কখনো অন্যের মাধ্যমে খুব উপরে উঠা যায় না, এটা সত্য কথা। আপনি যারা এক্সপার্ট, যারা বেশি বেশি স্কোর পায়, তাদেরকে জিজ্ঞেস করবেন। ঠিক আছে? মেথড নিয়ে বেশি লাফালাফি না করে মেথডটাকে কাজে লাগে। আচ্ছা, সো আপনাদের কোনো প্রশ্ন, যারা জুমে আছেন, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আমি লাইভটাকে এখানে ডিসকন্টিনিউ করে দিব, আর আমার রেকর্ডারটা অন করে দিব, অফ করে দিব।